ওকে, আচ্ছা, আমাদের ব্রড কোশ্চেন যেটা ছিল সেটা হলো জন্ডিসের উপর জন্ডিস উইথ ইচিং, এই একটা ব্রড কোশ্চেন আমি দিয়েছিলাম। তো সেটা ছিল, আচ্ছা ঠিক আছে, সেকেন্ড গ্র্যাভিডা অ্যাট 32 উইকস প্রেগনেন্সি উইথ ইচিং অ্যান্ড জন্ডিস, ঠিক আছে, হোয়াট মে বি দ্য প্রবাবল কজেস, ইট ওয়াজ দ্য ফার্স্ট কোশ্চেন। সেকেন্ড কোশ্চেন ওয়াজ হাউ উইল ইউ ইভ্যালুয়েট হার, অ্যান্ড থার্ড কোশ্চেন প্ল্যান অফ ম্যানেজমেন্ট অফ দিস পেশেন্ট। তো ফার্স্ট কোশ্চেনের মার্কস ছিল 5, আর সেকেন্ড থার্ড এগুলো তো ছিল 10 ঠিক আছে। আচ্ছা, তাহলে তো অ্যাট ফার্স্ট যেহেতু কোশ্চেনটা ছিল মেবি দ্য প্রবাবল ডায়াগনোসিস, মানে প্রবাবল কজেসগুলো কী কী। আমার কোশ্চেন কিন্তু শুধু জন্ডিস ছিল না, জন্ডিসের সাথে কিন্তু আপনারা ইচিং ছিল। হ্যাঁ, তো স্বাভাবিকভাবেই শুধু জন্ডিসের কজগুলো দিয়ে শুরু করলেই হবে না। তো আমরা একটা ইন্ট্রোডাকশন দিয়ে স্টার্ট করবো। ইনিশিয়ালি ইন্ট্রোডাকশনটা হতে পারে যে জন্ডিস মে বি ডিফাইন্ড অ্যাজ ইউলো কালারেশন অফ স্কিন মিউকাস মেমব্রেন। আপনারা যে যার মতো আপনারা তাদের মানে যে যার মতো আপনারা আপনাদের একটা ইন্ট্রো অ্যাড করে দিবেন, স্টার্ট করবেন। তো এখানে আরেকটা কথা যেটা আপনারা অ্যাড করতে পারেন সেটা হলো ইচিং ক্যান কমপ্লিকেট 23% অফ প্রেগনেন্সি, মানে প্রেগনেন্সিতে 23% কেসেস ক্ষেত্রে আমরা ইচিং পেতে পারি, এটুকু আমরা অ্যাড করে দিতে পারি। ঠিক আছে, এটুকু আমরা অ্যাড করে দিতে পারি। তো এরপরে আমরা চলে যাব যে প্রবাবল কজ। এর পরের কোশ্চেনটা ছিল প্রবাবল কজ, যেখানে ছিল 5 নাম্বার। ঠিক আছে, তো ইচিংয়ের সাথে কিন্তু জন্ডিস। তো আমরা কিন্তু এমনিতে যেটা জানি জন্ডিসের ক্লাসিফিকেশন আমরা যেটা পড়েছি, জন্ডিস মানে পিকুলিয়ার টু প্রেগনেন্সি এবং অ্যাসোসিয়েট টু প্রেগনেন্সি, আমরা এটা একদম হুবহু এভাবে বলবো না। ঠিক আছে, এটা একই জিনিসই বলবো কিন্তু একটু অন্যভাবে, একই জিনিসই বলবো কিন্তু আমাদের স্টার্টিংটা হবে একটু অন্যরকম। স্টার্টিংটা তাহলে কীরকম হবে, যেহেতু এখানে ইচিংয়ের সাথে জন্ডিস, সো প্রায়োরিটি পাবে কোনটা, এখানে পিকুলিয়ার টু প্রেগনেন্সি দিয়ে আমরা স্টার্টিংটা দিই। আমাদের প্রথম হেডিং হবে পিকুলিয়ার টু প্রেগনেন্সি। তো এর মধ্যে প্রথমেই যেটা আসবে সেটা হলো অবস্টেটিক কোলেস্টেসিস। এখানে আমাদের প্রথমেই আসবে অবস্টেটিক কোলেস্টেসিস। ওকে, এরপরে আমরা কি দিতে পারি, যেহেতু ইচিং জন্ডিস দুটো একসাথে, তো ইচিং ডিউ টু স্ট্রায়া গ্রাভিডেরাম উইথ প্রেগনেন্সি। ঠিক আছে, স্ট্রায়া গ্রাভিডেরামের কারণেও কিন্তু ইচিং হতে পারে। আর একটা হলো জন্ডিস উইথ স্পেসিফাইড ডার্মাটোসিস অফ প্রেগনেন্সি, এটা হলো পিকুলিয়ার টু প্রেগনেন্সি, কারণ স্ট্রায়া গ্রাভিডেরামটা কিন্তু শুধু প্রেগনেন্সিতেই হয়। হ্যাঁ, আর এই স্পেসিফাইড ডার্মাটোসিস যেটা প্রেগনেন্সির জন্যই স্পেসিফিক। ঠিক আছে, আচ্ছা, এরপর হলো অ্যাসোসিয়েটেড উইথ প্রেগনেন্সি, কজেস অ্যাসোসিয়েটেড উইথ প্রেগনেন্সি। এখানে কোন কোন কজটা মেইনলি আসবে, ইচিং প্লাস জন্ডিস যেহেতু দুটো একসাথে, তো কোন কোন কজ আসবে। প্রথমে আমরা জানি অ্যাসোসিয়েটেডে কিন্তু প্রথম যে কজটা আসবে সেটা হলো কি, মানে অবস্ট্রাকটিভ জন্ডিস, যেটা কেন হতে পারে, গলস্টোন বা কোলিলিথিয়াসিসের কারণে হতে পারে। ঠিক আছে, আচ্ছা, এরপরে আসছে হলো হেপাটাইটিস। ঠিক আছে, তো যেহেতু সবচেয়ে বেশি কমন এবং হেপাটাইটিসেও কিন্তু কিছু কিছু অংশে কি ইচিং প্রেজেন্ট থাকে। ঠিক আছে, তো আমরা কি আনবো, হেপাটাইটিসের মধ্যে আমরা সবগুলোর নামই লিখবো, হেপাটাইটিস এ বি সি ই যা যা আমরা লিখি। এরপর 3 নম্বরে আমরা আনতে পারি অ্যালার্জিক রিয়াকশন। ঠিক আছে, অ্যালার্জিক রিয়াকশন মানে হলো অ্যালার্জিক রিয়াকশন যেটা ব্লাডের সাথে, যেটা আপনার ব্লাড ট্রান্সফিউশনের জন্য হতে পারে, ড্রাগ অ্যালার্জির কারণে হতে পারে। এখানে কিন্তু দুটোই হয়, জন্ডিসও হয় এবং সাথে ইচিংও থাকে। আচ্ছা, কী কী ড্রাগ, আইসোনিয়াজাইড, ফেনোথায়াজাইড, আমরা ড্রাগগুলোর নাম একটু উল্লেখ করে দিব। ওকে, এবং প্রাইমারি বিলিয়ারি সিরোসিস, প্রাইমারি বিলিয়ারি সিরোসিসও যদি হয় ওখানেও কিন্তু বাইল অ্যাকুমুলেশন হচ্ছে, এবং বাইল অ্যাকুমুলেশন হওয়ার কারণে কিন্তু আমাদের কি হচ্ছে, ইচিংটা হচ্ছে। সো এটাও কিন্তু একটা কজের মধ্যে চলে আসবে। এরপর আমরা আরও কিছু কজ অ্যাড করতে পারি, সেটা হলো কি স্কিন ডিজিজ উইথ জন্ডিস। ঠিক আছে, প্রেগনেন্সি উইথ স্কিন ডিজিজ উইথ জন্ডিস, এটা আমরা আরেকটা প্যারার মধ্যে লিখতে পারি। এর মধ্যে কি থাকতে পারে, মানে তার স্কিন ডিজিজও আছে সাথে জন্ডিসও থাকতে পারে, যেমন স্ক্যাবিস, সোরিয়াসিস, এনি আদার স্কিন ডিজিজ, সোপ অ্যালার্জি, কেমিক্যাল অ্যালার্জি। এছাড়াও উইদাউট ইচিং জন্ডিস, এটা নট সো এসেনশিয়াল, নট মানে লিখতেই মানে এটা একদম এমন না যে খুব ইম্পর্টেন্ট, বাট আমরা তো চেক লিস্টটা সম্পর্কে জানি না, তো লেস প্রায়োরিটি দিয়ে হলেও আমাদেরকে কিন্তু জন্ডিসের আরও 2-1টা কজ, যেমন হেল, অ্যাকুট ফ্যাটি লিভার, এগুলো একটু লিখে আসতে হবে লাস্টের দিকে, যে জন্ডিস উইদাউট ইচিং,
একটু আমরা লিখে আসবো, কারণ এটা রিটেন যেহেতু আপনি যদি শেষের দিকে একটু লিখে আসেন, যদি চেক লিস্টে থাকে তাহলে আপনার নাম্বার ক্যারি করবে, কিন্তু না লিখলে কিন্তু অনেক ম্যাডাম মাইন্ড করতে পারে, তাই না? কিন্তু মানে এটা আপনি প্রথম দিকে লিখবেন না, এটা কিন্তু একদম প্রথম দিকে আমরা কখনোই অ্যাড করবো, ঠিক আছে? কারণ আমরা জানি যে মানে হেল্প এবং অ্যাকুট ফ্যাটি লিভারে কিন্তু কোনো ইচিং থাকে না, স্পেসিফিক না, ঠিক আছে? এখানে মেইনলি স্পেসিফিক হলো অবস্ট্রাকটিভ কোলেস্টেসিসটা, অবস্ট্রাকটিভ জন্ডিসটা, ব্লাড ট্রান্সফিউশন, ড্রাগ, বাট এখানে আমি 5 মার্কস রেখেছি। তো 5 মার্কসের জন্য আপনাকে জিনিসটা একটু এভাবে সাজিয়ে লিখতে হবে। ওকে, আচ্ছা, এরপরের কোশ্চেন যেটা আমার ছিল সেটা হলো ইভালুয়েশন। হ্যাঁ, তো ইভালুয়েশনে আমি দিয়েছিলাম 10 মার্কস। ওকে, এখন তো ইভালুয়েশনে ইউজুয়ালি আমরা যেভাবে শুরু করি এইজ প্যারেটে এখানে নট অ্যাসোসিয়েট। ওকে, আচ্ছা, এরপরে আসছে হলো সোশিও ইকোনমিক কন্ডিশন। যাদের সোশিও ইকোনমিক কন্ডিশন লো থাকবে তাদের ক্ষেত্রে কিন্তু ভাইরাল ইনফেকশনটা, ভাইরাল হেপাটাইটিসের চান্সটা বেশি থাকে এবং জন্ডিস সে কারণে হতে পারে। এরপরে কিন্তু আমরা এখানে মেইনলি চলে যাব সিমটম অ্যানালাইসিসে। কেন এখানে সিমটম অ্যানালাইসিস চলে যাব? কারণ হলো এটা কিন্তু আসলে স্পেসিফিক করে দিয়েছে যে ইচিং আছে, ইচিংটাকে আমাদের স্পেসিফাই করে একটু প্রথম দিকেই লিখে ফেলতে হবে, যাতে ম্যাডামরা বুঝে ফেলে যে আমি কোশ্চেনের মানে প্যাটার্নটা ধরতে পেরেছি। তো ইচিংয়ের মধ্যে আমি যেটা লিখবো, জেনারেলাইজড ইচিং উইথ ইনক্লুডিং পাম অ্যান্ড সো, সেটা কোথায় হতে পারে? অবস্ট্রাকটিভ কোলেস্টেসিসে। ওকে, এছাড়া অ্যাবডোমিনাল ইচিং হবে কোথায়? স্ট্রায়া গ্রাভিডিউলাম। ওকে, ভ্যাজাইনাল ইচিং যদি শুধু সে বলে সেক্ষেত্রে আসবে ভালভো ভ্যাজাইনাইটিস, ঠিক আছে? আমি কিন্তু ইচিং বলেছি, তার ভ্যাজাইনাল ইচিং, অ্যাবডোমিনাল ইচিং না হোল বডি ইচিং, এই ধরনের কোনো কথা কিন্তু আমি উল্লেখ করিনি। সো আপনি প্রত্যেকটা জিনিস একটা একটা করে আপনি ইভ্যালুয়েট করবেন। এরপর আসছে কি ইন্টারডিজিট ইচিং। এটা ইউজুয়ালি থাকে হলো স্ক্যাবিসে, যে আমরা ইন্টারডিজিট ইচিং পাই। অ্যান্ড হোল বডি ইন্টেন্স ইচিং, এটা আমরা পাবো হলো অবস্ট্রাকটিভ জন্ডিসে। তাহলে আমি কিন্তু ইচিংয়ের মধ্যে 5টা জিনিস ফেললাম, ঠিক আছে? 5টা জিনিস কিন্তু আমি এর মধ্যে ফেলে দিয়েছি। ওকে, এরপর হলো আদার অ্যাসোসিয়েটেড সিমটম। তার মানে কি ইচিং ছাড়া, ইচিং কি ইলাবোরেশন করে ফেলেছে, এখন প্রত্যেকটা সিমটম আমি অল্প অল্প করে আমার হিস্ট্রিতে ইলাবোরেট করে আসবো। তো সেটা কি? ইচিং উইথ নো র্যাশ, পেল স্টুল, ডার্ক ইউরিন, ঠিক আছে? হিস্ট্রি অফ ওসিপি ইনটেক এখানে লিখলেও লিখতে পারেন। এটা হয় কোথায়? অবস্ট্রাকটিভ কোলেস্টেসিসে। ওকে, এছাড়া ফিভার, আর্থালজিয়া, মায়ালজিয়া, র্যাশ এগুলো হয় হেপাটাইটিসে, ঠিক আছে? আচ্ছা, এরপরে পেইন ইন দ্য হাইপোকন্ড্রিয়াক রিজিয়ন, এটা হবে কোলেসিস্টাইটিস অথবা কোলেলিথিসিসের কারণে যদি তার জন্ডিসটা হয়ে থাকে, ঠিক আছে? এই কারণে হবে। আচ্ছা, পেইন অ্যাগ্রাভেটেড আফটার টেকিং ফ্যাটি ফুড, ঠিক আছে? অথবা সাথে কি থাকতে পারে? ফ্ল্যাটুলেন্স, এগুলো থাকবে হলো কোলেলিথিসিসে। এই কোশ্চেনটা কিন্তু আপনারা খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, হ্যাঁ, এবং এই প্রতিটা হিস্ট্রি, প্রত্যেকটা জিনিস মানে খুব খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? আচ্ছা, এরপরে আমি একটু হেল্প এবং অ্যাকুট ফ্যাটি লিভার সম্পর্কে একটু হিস্ট্রি অল্প অল্প করে লিখে আসতে পারি। যেমন তার যদি হাই বিপি থাকে, ভিজুয়াল ডিস্টারবেন্স অথবা হেডেক থাকে, তাহলে এটা হেল্প। হালকা পাতলা একটু টাচ করে আসতে পারি। অ্যাবডোমিনাল পেইনের সাথে এনকেফালোপ্যাথি অথবা ভমিটিং থাকলে অ্যাকুট ফ্যাটি লিভার, হালকা পাতলা একটু লিখে দিলাম। ওকে, এরপরে 3 নম্বর প্যারাতে আমি চলে যাচ্ছি, সেটা হলো রিস্ক অ্যানালাইসিস। ওকে, এখন রিস্ক অ্যানালাইসিসের মধ্যে আমি যেইগুলো বলেছি সেগুলো রিস্কগুলো আমাকে অল্প অল্প করে লিখে আমাকে একটা ল্যান্ডমার্ক দিয়ে দিতে হবে। সেগুলো কি? পোর হাইজিন, এন্ডেমিক এরিয়া ট্রাভেলিং, কনজাম্পশন অফ দ্য কন্টামিনেটেড ফুড। এটা কোথায় হবে? হেপাটাইটিস এ এবং ইতে, আমরা জানি, তাই না? আচ্ছা, এরপর আরভি ড্রাগ ইউজার, রিপিটেড ব্লাড ট্রান্সফিউশন, মাল্টিপল সেক্সুয়াল পার্টনার, এগুলো আসবে কোথায়? হেপাটাইটিস বি এবং সিতে, ঠিক আছে? এরপর অবস্ট্রাকটিভ কোলেস্টেসিস, এখানে হেপাটাইটিস সি ক্যারিয়ার যারা ওসিপি ইউজার তাদের ক্ষেত্রে হয় অবস্ট্রাকটিভ কোলেস্টেসিস। এটুকুই এখানে রিস্ক অ্যানালাইসিস। এরপর আমরা চলে যাই পার্সোনাল হিস্ট্রিতে। কেউ যদি অ্যালকোহল অথবা ড্রাগ অ্যাবিউজার আছে কিনা এটা আমরা জানবো হেপাটাইটিস বি এবং সিকে এক্সক্লুড করার জন্য। Past history is very important because obstetric cholestasis is the main cause here. So এখানে বলে যে 40 to 50% রিকারেন্স অকার। এর আগের প্রেগনেন্সি যদি তার পাস্ট হিস্ট্রি এরকম থাকে, এই প্রেগনেন্সিতে চান্স কতটুকু? 40 to 90%। এটা যদি, ওয়ালাইকুম আসসালাম আপু, আপনারা নেটের হয়তো একটু প্রবলেম হচ্ছে আমি বুঝতে পারছি, আপনারা একটু চেষ্টা করেন দেখার। আমার এখান থেকে কিন্তু সব ক্লিয়ার, আমি ক্লিয়ার পাচ্ছি। আচ্ছা,
ঠিক আছে। এখন পাস্ট হিস্ট্রি কিন্তু এখানে মনে রাখতে হবে যে এখানে পাস্ট হিস্ট্রিটা VVI, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কারণ যেহেতু এখানে মেইন ডায়াগনোসিসই হলো অবস্টেটিক কোলেস্টেসিস, সো এটা রিকারেন্স এত বেশি 40 to 90%, এটা কিন্তু ম্যাডামরা আপনার খাতার মধ্যে খুঁজবে, এই জিনিসটা আপনার খাতার মধ্যে কিন্তু খুঁজবে। ঠিক আছে। আচ্ছা, এরপর আমরা চলে যাচ্ছি ড্রাগ হিস্ট্রিতে। রিফাম্পিসিন, আইসোনিয়াজাইড, ফেনোথায়াজাইড এগুলো জন্ডিস করে। ঠিক আছে, এগুলো আমরা লিখবো। ফ্যামিলি হিস্ট্রি অফ অবস্টেটিক কোলেস্টেসিস আছে কিনা, অথবা এনি অফ দ্য ফ্যামিলি মেম্বার হ্যাজ কি হেপাটাইটিসের কোনো ফ্যামিলি মেম্বারের যখন হেপাটাইটিস যখন একজনের হয় তখন ফ্যামিলি মেম্বারদের কিন্তু একটা রিস্ক থাকে, সো এটা আমাকে একটু ইভালুয়েট করে আসতে হবে। সাথে তার কোনো অ্যালার্জির হিস্ট্রি আছে কিনা, সেটা ফুড অ্যালার্জি হোক, ড্রাগ অ্যালার্জি হোক, সোপ অ্যালার্জি হোক। থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ। ঠিক আছে, থ্যাংক ইউ আপুরা। আচ্ছা, এখন আমরা চলে যাচ্ছি, এইটুকুই ছিল হিস্ট্রি। হিস্ট্রি কিন্তু আপু আমরা মানে জাস্ট এই পাতার মধ্যে হিস্ট্রিটা আমরা শেষ করে দিব। আমরা হিস্ট্রিকে বেশি ইলাবোরেট করব না, কারণ এক্সামিনেশনটা মেনলি এক্সামিনেশন, ইনভেস্টিগেশন এবং ম্যানেজমেন্টে ম্যাডামরা বেশি দেখেন এবং বেশি হাইলাইট করতে হয় আমাদেরকে। আচ্ছা, এখন আমি চলে যাচ্ছি এক্সামিনেশনে। তো এক্সামিনেশনে আমরা নর্মাল যেগুলো এক্সামিনেশন করি সেগুলো তো থাকবে, এখানে কোনটাতে আমরা বেশি ইম্পর্টেন্স দিব সেগুলো আমি একটু স্পেসিফাই করে বলে দিচ্ছি। সেটা হলো জন্ডিস। জন্ডিসটা মাইল্ড ভ্যারাইটি যদি হয় তাহলে অবস্টেটিক কোলেস্টেসিস এবং হেল, হ্যাঁ, আর সিভিয়ার ভ্যারাইটি হবে কোথায়, অবস্ট্রাকটিভ জন্ডিসে এবং হেপাটাইটিসে। ঠিক আছে, এটা কিন্তু খুব সুন্দর করে আমরা পয়েন্ট পয়েন্ট করে লিখে দিব। নেটের কি প্রবলেম সবার হচ্ছে আপু, একটু জানায়েন আপনারা আমাকে, হ্যাঁ। আচ্ছা, এরপর আমরা হাইপার টেনশন অথবা ইডিমা আছে কিনা পিটাকে এক্সক্লুড করার জন্য এখানে অ্যাড করে দিব। এছাড়াও আমরা লেভেল অফ কনসাসনেস, কনভালশন, কমার, এনকেফালোপ্যাথি, দ্যাট মিনস অ্যাকুট ফ্যাটি লিভারের হিস্ট্রি আছে কিনা, অথবা হেপাটাইটিস ইতেও কিন্তু পেশেন্ট এনকেফালোপ্যাথি নিয়ে প্রেজেন্ট করতে পারে, কারণ আমরা জানি র্যাপিড ডিটোরিয়েশন হয় হেপাটিক এনকেফালোপ্যাথি নিয়ে প্রেজেন্ট করে কি হেপাটাইটিস ই। তো আপনারা এখানে দুটোই লিখবেন যে অ্যাকুট ফ্যাটি লিভার এবং হেপাটাইটিস ই। এটা এখানে আমরা লেভেল অফ কনসাসনেসটা দেখবো, কারণটাকে কনভালশন এবং কোমা নিয়ে পেশেন্ট প্রেজেন্ট করতে পারে। এবং ভেরি ভেরি ইম্পর্টেন্ট যেটা আমাদের উল্লেখ করতে হবে, যেটা আমাদের থাকতেই হবে, সেটা হলো স্ক্র্যাচ মার্ক অল ওভার দ্য বডি, প্রেজেন্ট অর নট। এটা কিন্তু খুব সুন্দর করে আমাদের অন্যগুলো সব মনে থাকবে আমি জানি, কিন্তু এখানেই আমরা দেখা যাবে যে এই পয়েন্টটা আমরা হয়তো বাদ দিয়ে চলে গেছি, এই পয়েন্টটা কিন্তু বাদ দেওয়া যাবে। ঠিক আছে। আচ্ছা, তো স্ক্র্যাচ মার্ক অল ওভার দ্য বডিতে আমরা কোথায় পাবো, অবস্ট্রাকটিভ কোলেস্টেসিসে পাবো, অবস্ট্রাকটিভ জন্ডিস, হেপাটাইটিসে পাবো, এবং ইন্টারডিজিটে কোনো স্ক্র্যাচ মার্ক আছে কিনা এগুলো সব আমরা দেখবো স্ক্যাবিসের জন্য। ঠিক আছে, এরপর আমি চলে যাচ্ছি পার অ্যাবডোমিনাল এক্সামিনেশন। পার অ্যাবডোমিনাল এক্সামিনেশন লিখে আমরা একটা মার্কিং করে দিব একটা নীল বল পয়েন্ট পেন দিয়ে। তারপরে কি এখানটাতে আসবে হেপাটাইটিস। ইউজুয়ালি হেপাটাইটিসে হেপাটোমেগালি থাকতে পারে, কিন্তু হেপাটোমেগালি কিন্তু গ্র্যাভিড ইউটেরাস 32, আমি কত উইকস বলেছি, আমি বলেছি হলো 32 উইকস। এখানে কিন্তু আপনি লিখবেন হেপাটোমেগালি শুড বি ইভালুয়েট করা উচিত, বা ডিউ টু গ্র্যাভিড ইউটেরাস এটা কিন্তু আমরা ইলিসিয়েট করতে পারবো না, এটা কিন্তু এখানটাতে উল্লেখ করে আসতে হবে। হ্যাঁ, কিন্তু এটা আমাদের দেখা উচিত, কিন্তু আমরা হয়তো পারবো না। ঠিক আছে। আচ্ছা, এরপর মার্ফিস সাইনটা তার পজিটিভ কিনা কোলেসিস্টাইটিসের জন্য এটা আমরা লিখবো। রাইট হাইপোকন্ড্রিয়াক রিজনে কোনো পেইন আছে কিনা অবস্ট্রাকটিভ জন্ডিসের জন্য এটা আমরা উল্লেখ করবো। অ্যাসাইটিস অথবা অ্যাসাইটিস আছে কিনা, ঠিক আছে। অ্যাসাইটিসের কথাটা লিখবো কেন, আমরা অ্যাসাইটিস লিখে লিখবো হেপাটোসেলুলার কার্সিনোমা এক্সক্লুডেড, এটা লিখে আমরা এটাকে এক্সক্লুড করে দিলাম। হেপাটোসেলুলার কার্সিনোমা সম্পর্কে এর চেয়ে বেশি কিছু এখানে লেখার কোনো প্রয়োজন নেই। আর আপনারা যদি এটা লিখতে নাও চান অ্যাসাইটিসের কথাটা, এটা আপনাদের ইচ্ছা, না লিখলেও কোনো সমস্যা নেই, এখানে এটা এতটা ইম্পর্টেন্স রাখে না। ঠিক আছে। আচ্ছা, এবার আসলে অবস্টেটিক হিস্ট্রি। এখন আমাকে দেখতে হবে কি শিরফাশীয় ফান্ডাল হাইটটা আমাদেরকে সুন্দর করে লিখতে হবে, বেশি হয় কোথায় এবং কম হয় কোথায়। বেশি হয় মাল্টিপল প্রেগনেন্সিতে, যেটা একটা রিস্ক ফ্যাক্টর অফ অবস্টেটিক কোলেস্টেসিস। ঠিক আছে, এবং আইওজিআর হবে, এটাও কিন্তু রিস্ক ফ্যাক্টর অফ অবস্টেটিক কোলেস্টেসিস। ওকে, তাহলে শিরফাশীয় ফান্ডাল হাইট বাড়তেও পারে কমতেও পারে, দুটোই কিন্তু আপনাকে এখানটাতে উল্লেখ করে আসতে হবে। এবং ফিটাল হার্ট রেট এখানে ভেরি 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 ইম্পর্টেন্ট। কেন আপুরা, আমরা সবাই জানি অবস্টেটিক কোলেস্টেসিসে কি হয়, সাডেন আইওডি হয়ে যায়, তার আগে কিন্তু ফিটাল ব্রাডিকার্ডিয়া হয়, তাই না। সো এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আপনি 3-4টা পয়েন্ট লেখেন এখানে, শিরফাশীয় ফান্ডাল হাইট সম্পর্কে 2টা কথা লেখেন, ফিটাল হার্ট সাউন্ড সম্পর্কে একটা লাইন লেখেন, সেটা হলো ব্রাডিকার্ডিয়া পাবো অবস্টেটিক কোলেস্টেসিসে। একদম স্পেসিফিক করে লিখবেন,
আর এর বেশি লেখার দরকার নেই যে টাকিকার্ডিয়া হতে পারে বা এই হতে পারে সেই হতে পারে, এত কিছু লেখার প্রয়োজন নেই। জাস্ট স্পেসিফিক, একদম স্পেসিফিক, যাতে আপনার কোশ্চেনটা আপনি 40 মিনিটসের মধ্যে কমপ্লিট করে ফেলতে পারেন। ঠিক আছে? আচ্ছা, এরপর আমাকে কি দেখে নিতে হবে? এক কথায় আমি লিখে দেবো লাইভ প্রেজেন্টেশন অফ দ্য ফিটাস, আমাকে দেখে নিতে হবে। ঠিক আছে? ওকে, এরপর আমি চলে যাব ইনভেস্টিগেশনে। হ্যাঁ, আমি কিন্তু ইভ্যালুয়েশনে আছি, যেখানে 10 মার্কস ছিল। এখন ইনভেস্টিগেশনে যাওয়ার আগে কিন্তু আপনাকে প্রথমে যেটা লিখতে হবে, প্রথমে একটা এম লিখে আপনি ইভ্যালুয়েশন অফ দ্য কজ 1 নাম্বার লিখতে পারেন, ফর ম্যানেজমেন্ট পারপাস, যেটাই লিখেন সেভাবে আপনি প্রসিড করতে পারেন। এমটা লিখলেন, এরপর আপনি লিখেন কীভাবে আপনি স্টার্ট করবেন। আপনি লিখতে পারেন যে ইনভেস্টিগেশন ইনক্লুড, আমি প্রথমে শুরু করি ব্লাডের মধ্যে কি এখানকার জন্য যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেগুলো আমরা আগে লিখবো, সেটা হলো সেরাম বিলিরুবিন, লিভার ফাংশন টেস্টগুলো। ঠিক আছে? হ্যাঁ, এখানে এই জিনিসগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। তো সেরাম বিলিরুবিন কম পাবো, 5 মিলিগ্রাম পার ডেসিলিটার পাবো আমরা অবস্টেটিক কোলেস্টেসিসের ক্ষেত্রে আর অ্যাকুট ফ্যাটি লিভারের ক্ষেত্রে। আর হাই লেভেল কোথায় পাবো সেটাও আমরা জানি, হেপাটাইটিস এবং অবস্ট্রাকটিভ জন্ডিসের ক্ষেত্রে। এবার আমরা লিভার ফাংশন টেস্ট, এগুলোকে একটু সুন্দর করে হাইলাইট করতে হবে, কারণ এটাই আসলে এখানকার মেইন থিম। হ্যাঁ, লিভার ফাংশন টেস্টের মধ্যে যেমন এএসটি, এএলটি, এগুলো হাই রাইজ হবে, দ্যাট মিনস এইচডিপিটি এবং এইচডিওটি, তাই না? এগুলো হাই রাইজ হবে কোথায়? হেপাটাইটিসে। কিন্তু অবস্ট্রাকটিভ কোলেস্টেসিসে মাত্র 2 to 3 ফোল্ড বাড়বে। এগুলো সব পয়েন্ট করে আপনারা লিখে দিবেন। তারপর অ্যালকালাইন ফসফেট, এটা কিন্তু হাই রাইজ হবে কোথায়? অবস্ট্রাকটিভ জন্ডিস। এখানে কিন্তু আপনাদের ইয়েলো কালারেশন অফ স্কিন যদি আসতো, সেখানে হয়তো বা এটা এতটা গুরুত্ব বহন করতো না, কিন্তু এই কোশ্চেনটাতে কিন্তু এটা অনেক গুরুত্ব বহন করে। কারণ হলো এখানে এগুলো কিন্তু মেইন ডিডি, অবস্ট্রাকটিভ জন্ডিস, হ্যাঁ, এবং অবস্ট্রাকটিভ কোলেস্টেসিস। এই কারণে অ্যালকালাইন ফসফেটেজ যে অবস্ট্রাকটিভ জন্ডিসে বাড়ছে এবং হাই রাইজ হচ্ছে, হ্যাঁ, অবস্ট্রাকটিভ কোলেস্টেসিসে অত বেশি বাড়ছে না, 2 to 3 ফোল্ড বাড়ছে, এবং লো হচ্ছে কোথায়? লো থাকছে কোথায়? হেপাটাইটিসে। এই জিনিসগুলো আপনাকে জাস্ট ছক করে হাই 2 to 3 ফোল্ড, লো, এভাবে করে জাস্ট একটা অ্যারো চিহ্ন দিয়ে আপনাকে এটা অ্যাড করে দিতে হবে এই কোশ্চেনটার জন্য। ঠিক আছে? এরপর আসেন বাইল সল্ট হাই রাইজ হবে কোথায়? অবস্ট্রাকটিভ কোলেস্টেসিসে। এবং প্রথম দিন টাইম অ্যালবুমিন গ্লোবিউলিন রেশিও আমরা চেক করবো কোথায়? অবস্ট্রাকটিভ কোলেস্টেসিসের জন্য। এটুকু আমরা লিখে আসলাম। এরপরে আমরা চলে যাব কোয়াগুলেশন প্রোফাইল। কেন আমরা কোয়াগুলেশন প্রোফাইল দেখব? কারণ জন্ডিসে কিন্তু কোয়াগুলেশন ডিসঅর্ডার হয়। আমি এই পেশেন্টটাকে কিন্তু শুধু ইভ্যালুয়েশন করছি না, আমি ইভ্যালুয়েশনের সাথে এই পেশেন্টকে ম্যানেজও করছি, তাই না? তো আমাকে এখানে প্রত্যেকটা প্যারামিটার লিখে আসতে হবে যে প্লাটিলেট কাউন্ট আমি লো পাবো যদি কোয়াগুলোপ্যাথিটা ডেভেলপ করে। হ্যাঁ, প্রথম দিন টাইম এপিটিটি, ডি ডাইমার, এফডিপি, এগুলো ইলেভেটেড হবে। একবার অ্যারো দিয়ে ইলেভেটেড এভাবে লিখে দিতে পারেন আপনারা, ইলেভেটেড। ওকে, আচ্ছা, এরপর আসেন ভাইরাল মার্কার। হেয়ার ভাইরাল মার্কার শুড বি ইনক্লুডেড, কারণ আপনাকে এক্সক্লুড করতে হবে যে তার আসলে হেপাটাইটিস আছে কিনা, তার হেপাটাইটিসের কারণে ইচিংটা হচ্ছে কিনা। তাহলে হেপাটাইটিসের জন্য আপনি কী কী এখানে এক্সক্লুড করবেন? এখানে আপনাকে হেপাটাইটিস বির যে ভাইরাল মার্কারগুলো আছে, হেপাটাইটিস বি সারফেস অ্যান্টিজেন, সারফেস অ্যান্টিবডি, সি অ্যান্টিজেন, ঠিক আছে, আর ই অ্যান্টিজেন অ্যান্টিবডি, হেপাটাইটিস সির মার্কার, হেপাটাইটিস এ এবং ইর মার্কার উইথ ভাইরাল লোড। এই কথাগুলো একটু একটু করে লিখে আসবেন। এগুলো যদি আপনারা ইলাবোরেট করে লিখতে না চান যে মানে সারফেস অ্যান্টিজেন মানে কি, প্রেজেন্স অফ ইনফেকশন, এত কিছু যদি এখানে লিখতে না চান কোনো সমস্যা নেই। কিন্তু প্রথম দিকে আমি যেগুলো বলেছিলাম, যেমন সেরাম বিলিরুবিনের গুলোকে ইলাবোরেশন করতে হবে এখানটাতে, এবং লিভার ফাংশন টেস্টটাকে ইলাবোরেশন করতে হবে এখানটাতে। আর ভাইরাল মার্কারকে যদি আপনি ইলাবোরেশন করতে চান হালকা পাতলা, এটা আপনার ইচ্ছা। এটা নট নেসেসারি যে আপনাকে একদম একেবারে ফার্স্ট টু লাস্ট কোথায় কী বাড়ছে কমছে প্রতিটা লাইন এখানে লিখতে হবে। কিন্তু লিভার ফাংশনটা সম্পর্কে আপনাকে অবশ্যই লিখে আসতে হবে। অবশ্যই আপনাকে বিলিরুবিন, অ্যালকালাইন ফসফেটেজ, এগুলো অবশ্যই এখানে পয়েন্ট আউট করে আপনাকে আসতে হবে। এরপর হলো ইউসিনোফিল কাউন্ট বাড়ে কোথায়? ইউসিনোফিল কাউন্ট বাড়ে হলো অ্যালার্জি যদি কারো থাকে, এবং অ্যালার্জি তো ইচিং হয় আমরা জানি, সেটা আমাদেরকে এক্সক্লুড করতে হবে, কারণ তার জন্ডিস অ্যালার্জি দুটো থাকতে পারে, তাই না? এরপর আমরা কী করবো? ইউরিনে বাইল সল্ট পাবো কোথায়? বাইল সল্ট পাবো হলো অবস্ট্রাকটিভ কোলেস্টেসিসে, এবং অ্যালবুমিন টেস্ট করবো কেন? প্রিএক্লাম্পসিয়ার জন্য। এই আমার ব্লাড এবং ইউরিন টেস্টগুলো হয়ে গেল মোটামুটি। এরপর আমি চলে যাব আলট্রাসোনোগ্রাফি অফ দ্য হেপাটোবিলিয়ারি সিস্টেম। যেহেতু আমি এক্সামিনেশনে হেপাটোমেগালিটা বুঝতে পারছি না, কেন বুঝতে পারছি না? কারণ হলো এখানে এটা গ্র্যাভিড ইউটেরাস, সো আমি হেপাটোমেগালিটা হয়তো বুঝতে পারছি না। সো আলট্রাসোনোগ্রাফি আমাকে এখানে একটা ক্লিয়ার ভিউ দিবে কি হেপাটোমেগালি আছে কিনা, তাহলে আমি হেপাটাইটিস বা কোনো ইনফ্লামেশনের সাইন আছে কিনা আমি হেপাটাইটিস বুঝতে পারবো।
হ্যাঁ, এছাড়াও অবস্ট্রাকটিভ জন্ডিসের ক্ষেত্রে কি আমরা দেখবো যে কোনো স্টোন জমে তার অবস্ট্রাকশন হয়েছে কিনা, কোনো স্টোন আছে কিনা, ঠিক আছে। তাহলে স্টোন যদি থাকে আমরা কি পাবো, হাইপোক্রিক এরিয়া উইথ অ্যাকুইস্টিক শ্যাডো পাবো। এই কথাটা কিন্তু এখানটাতে একটু উল্লেখ করে আসতে হবে, ঠিক আছে। আচ্ছা, এরপর আপনি শুধু কি এটুকু, এরপর আমরা অ্যাকুট ফ্যাটি লিভারের জন্য 2-3টা ইনভেস্টিগেশনের নাম লিখে আসতে পারি, যেমন ওজিটিটি, সেরাম ক্রিয়েটিনিন, ইউরেট, ইলেকট্রোলাইট, এগুলো সব বেড়ে যাবে, একটু আমরা উল্লেখ করতে পারি। আর ওজিটিটিতে কী পাবো, হাইপোগ্লাইসেমিয়া পাবো, এটা একটু উল্লেখ করে আসতে পারি। হ্যাঁ, আচ্ছা, এরপর রুটিন ইনভেস্টিগেশন, এরপর ফর প্রেগনেন্সি লিখে আমরা একটা ইয়ে করতে পারি, একটা হেডলাইন দিতে পারি, দিয়ে রুটিন ইনভেস্টিগেশন নাম দিয়ে শুধু ইফ প্রিভিয়াসলি নট ডান, যদি আগে করা না থাকে আমি করব। আর আলট্রাসোনোগ্রাফি করব ফর প্রেগনেন্সি, করে আমি কি দেখব, ভায়াবিলিটি দেখব, এস্টিমেটেড ফিটাল ওয়েট দেখব, প্লাসেন্টাল লোকেশন, কোনো কনজেনিটাল অ্যানোমেলি আছে কিনা, অ্যামনিওটিক ফ্লুইড ভলিউম দেখব, ঠিক আছে। আর কি ফিটাল সার্ভেলেন্সের জন্য জাস্ট এনএসটি, বিপি, বায়োফিজিক্যাল প্রোফাইল, ডপলার। তো এনএসটি করব, জাস্ট একটা লাইন লিখে দিব, যদি এনএসটি আমি নর্মাল পাই তখন আমি বায়োফিজিক্যাল প্রোফাইলে যাব। আর ডপলার করব যদি কোনো সাইন অফ আইজিআর পাই। এইটুকু করে কথাগুলো শুধু পয়েন্ট করে একটু লিখে দিতে হবে। আচ্ছা, এরপর আমি চলে যাচ্ছি ম্যানেজমেন্ট। এই ম্যানেজমেন্টটা ছিল আমার 3 নাম্বার কোশ্চেন এবং এখানে কিন্তু ছিল 10 মার্কস। তো ম্যানেজমেন্ট 10 মার্কস, তাহলে এটা কত সুন্দর হতে হবে, এটাকে অনেক সুন্দর করে আমাদেরকে লিখতে হবে। তো এখন আমি ম্যানেজমেন্টটাকে যেভাবে লিখেছি সেটা হলো, আমি প্রথমে ম্যানেজমেন্টের একটা এম লিখবো, এরপর আমি অপশনগুলো লিখবো যে আমি কী কী ম্যানেজমেন্ট করতে চাই। আমার প্রথমটা শুরুই হবে এভাবে। তো এমটা কি, ইমপ্রুভমেন্ট অফ দ্য পেশেন্ট কন্ডিশন, যেহেতু পেশেন্ট জন্ডিস এবং ইচিং নিয়ে আমার কাছে এসেছে, তো আমার প্রথম উদ্দেশ্য কিন্তু তাকে ইমপ্রুভ করা, এরপর একটা ডেলিভারি, একটা মানে হেলদি ফিটাসের ডেলিভারি এনশিওর করা। এই দুটোই তো আসলে আমার মেইন উদ্দেশ্য এই পেশেন্টের ক্ষেত্রে। সিমটম রিলিফ না করে তো আমি প্রথমে ডেলিভারি চিন্তা করব, তাই না। সো আমাকে এই দুটো, আর কেউ যদি আরও লিখতে চান লিখতে পারেন, কিন্তু মনে রাখবেন আপনারা অনেকে কিন্তু এম 3টা, কেউ 4টা এরকম লেখেন, এম এতগুলো পরীক্ষায় লিখবেন। এমটা শুধু এটুকু দেখানোর জন্য যে হ্যাঁ জিনিসটা মানে খাতার স্ট্যান্ডার্ডটাকে বাড়ানোর জন্য হলো এমটা আমরা লিখি। হ্যাঁ, যে আমার একটা এম আছে, আমার একটা উদ্দেশ্য আছে ম্যানেজমেন্টের, জাস্ট একটু হাইলাইট করার জন্য। এই এমটা যখন আপনি 5-6টা লিখে ফেলবেন তখন কিন্তু খাতার সৌন্দর্যটা নষ্ট হয়ে যাবে। সো এম আপনারা চেষ্টা করবেন 2টার বেশি না লিখতে, জাস্ট আপনি একটা পয়েন্ট করলেন যে আপনি এমটা লিখলেন, এরপর অপশনটা অবশ্যই হাইলাইট করবেন। কারণটা কি, ম্যাডাম যাতে বুঝতে পারে আপনার খাতার মধ্যে এই পয়েন্টগুলো আপনি ঢুকিয়েছেন, এগুলো হলো হেডলাইন। প্রথমে আপনি হেডলাইনগুলো লিখবেন, সেটা কি, জেনারেল ম্যানেজমেন্ট, সিমটোমেটিক ম্যানেজমেন্ট, স্পেসিফিক ম্যানেজমেন্ট, মনিটরিং, অবস্টেটিক ম্যানেজমেন্ট, এইটা আপনি আগে হাইলাইট করবেন। এরপর ভিতরে আপনি লিখলেন, কিন্তু আপনি যখন এটা হাইলাইট করে অপশনগুলো লিখে ফেললেন তখন কিন্তু ম্যাডাম বুঝে ফেললো যে এই মেয়েটা কিন্তু এই জিনিসগুলোকে এখন ইলাবোরেট করছে। তার মানে আপনি এখানে দেখেন, আপনি জেনারেল ম্যানেজমেন্ট সম্পর্কে সব কিছু লিখবেন নিশ্চয়ই ভিতরে, আপনি সিমটোমেটিক ম্যানেজমেন্ট লিখবেন, আপনি মনিটরিংটাও লিখছেন, স্পেসিফিক ম্যানেজমেন্ট, এমনকি আপনি অবস্টেটিক ম্যানেজমেন্টও লিখছেন। আপনি কিন্তু এটা প্রথমেই বলে দিলেন আপনি কি লিখতে চাচ্ছেন। এটা কিন্তু রিটার্নে মার্কস ভালো পাওয়ার একটা মানে টেকনিক, যে আমি প্রথমেই যদি একটু হাইলাইট করে দিই আমি কি লিখতে চাচ্ছি, তখন কিন্তু আমার মার্কসটা একটু ভালো চলে আসে। আচ্ছা, তাহলে এখন আসেন, আমি জেনারেল ম্যানেজমেন্ট আমি হাইলাইট করে ফেলেছি, এখন আমি জেনারেল ম্যানেজমেন্টে চলে যাব। তো এখন জেনারেল ম্যানেজমেন্টে আমি কী লিখবো, তো অ্যাডমিশন করতে হবে এই পেশেন্টটাকে, আমাকে 32 সে জন্ডিস ইচিং নিয়ে আসছে, আমি তাকে অ্যাডমিশন করলাম ধরেন। কাউন্সিলিং করবো কি, অ্যাবাউট ডায়াগনোসিস, কমপ্লিকেশন ম্যানেজমেন্ট, মাল্টিডিসিপ্লিনারি অ্যাপ্রোচ, কি সিনিয়র অবস্টেটিশিয়ান, হেপাটোলজিস্ট এবং নিউট্রোলজিস্ট, ছোট্ট করে ছক, ঠিক আছে। এগুলো সব কিন্তু আপনি লিখবেন জেনারেল ম্যানেজমেন্টের মধ্যে, এটা কিন্তু জাস্ট জেনারেল ম্যানেজমেন্টের ভিতরে লিখবেন। একটা জন্ডিসের পেশেন্টকে আমি আর কি দিব, একটা কমপ্লিট বেড রেস্ট দিব, এবং তাকে আমি কী বলবো, অ্যাভয়েড করতে বলবো হার্ড ওয়ার্কিং। কোনো জন্ডিসের পেশেন্টকে কিন্তু আমরা হার্ড ওয়ার্কিং করতে দেই না, সেটা যে কারণেই তার জন্ডিস হোক না কেন। এমন না যে হেপাটাইটিসের পেশেন্টকেই শুধু আমি বেড রেস্ট দিব, কিন্তু অবস্ট্রাকটিভ জন্ডিসের পেশেন্টকে আমি হাঁটাচলা করতে বলবো, ভারী কাজ করতে বলবো, ব্যাপারটা কিন্তু এমন না। সো এটা আমার জেনারেল ম্যানেজমেন্টেই চলে আসা উচিত, তাই না। এরপরে আসবে তাকে কোনো অফেন্ডিং ড্রাগ, যে ড্রাগগুলো কি জন্ডিস করে, এই ড্রাগগুলো তাকে আমি ইউজ করতে নিষেধ করব, ঠিক আছে। অ্যাভয়েড অফেন্ডিং ড্রাগ। অ্যান্ড একটা জন্ডিসের পেশেন্টকে কিন্তু প্রপার হাইড্রেশন মেনটেন করতে হবে, সেটা আপনার যে কারণেই জন্ডিসটা হোক না কেন, ঠিক আছে। এরপরে চলে যাবে তার ডায়েট, তাকে অবশ্যই হাই প্রোটিন ডায়েট, কার্বোহাইড্রেট রিচ ডায়েট খেতে হবে। আচ্ছা, এগুলো ছিল আমার জেনারেল ম্যানেজমেন্ট। এখন আমি চলে যাব সিমটোমেটিক ম্যানেজমেন্ট। সিমটোমেটিক ম্যানেজমেন্ট আমার হেডলাইন। এখন সিমটম কী কী থাকতে পারে তার, 1 নাম্বার সিমটমটা থাকতে পারে ইচিং, 2 নাম্বার সিমটমটা থাকতে পারে নশিয়া ভমিটিং, 3 নাম্বার তার সিমটম থাকতে পারে ফিভার। ওকে,
ওকে, তাহলে আমি এখন যদি ইচিং সম্পর্কে বলি, তাহলে যদি আমি সিমটোমেটিক ম্যানেজমেন্ট দিই, কোনো স্পেসিফিক ম্যানেজমেন্ট না, জাস্ট সিমটম অনুযায়ী যদি আমি ম্যানেজমেন্ট দেওয়ার কথা চিন্তা করি, ঠিক আছে, সেখানে আসবে অ্যান্টিহিস্টামিন দিতে পারি, তাকে লোশিও ক্যালামিন দিতে পারি, আমি তাকে কুল বাথিং দিব, ঠিক আছে, অ্যাকোয়াস ম্যান্থল ক্রিম ইউজ করতে দিব, মাইল্ড ট্রাঙ্কুলাইজার দিব। আমি যেভাবে জিনিসগুলো বলছি আপুরা, ভাইবা বোর্ডেও কিন্তু কোশ্চেন এরকম একটা কোশ্চেন করলে আপনাকে উত্তরটা এভাবে দিতে হবে, জাস্ট নট ফর রিটেনে এবং ভাইবাতেও কিন্তু এই ধরনের সিনারিও দিয়ে যখন আপনাকে কোশ্চেন করা হবে তখনও কিন্তু আপনাকে এইভাবেই উত্তরগুলো দিয়ে আসতে হবে। রিটেন পড়লে কিন্তু ভাইবা কভার হয়ে যায়। হ্যাঁ, আচ্ছা, এরপর যদি তার নশিয়া ভমিটিং থাকে সেক্ষেত্রে আমাকে অ্যান্টি ইমিটিক, অ্যান্টি আলসারেন্ট দিয়ে আসতে হবে, আর যদি তার ফিভার থাকে অ্যান্টিবায়োটিক দিতে হবে। এই আমার সিমটোমেটিক ম্যানেজমেন্ট শেষ। এখন আমি চলে যাচ্ছি স্পেসিফিক ম্যানেজমেন্ট, যেটা আমি আগে বলে এসেছিলাম অপশনের মধ্যে। স্পেসিফিক ম্যানেজমেন্টের মধ্যে কী আসবে? প্রথমে আমি হেপাটাইটিসটাকে যদি লিখতে চাই, আমার মনে হয় আমি যদিও হেপাটাইটিস প্রথমে লিখেছি, আমার মনে হয় অবস্টেটিক কোলেস্টেসিসটাই কিন্তু আপনারা এখানে প্রথমে লিখবে। হ্যাঁ, আমি হেপাটাইটিসটাই আগে বলছি, কিন্তু আপনারা প্রথমে কিন্তু অবস্টেটিক কোলেস্টেসিসটাই লিখবে, ঠিক আছে। আচ্ছা, হেপাটাইটিসের মধ্যে মনে রাখতে হবে এখানে আপনি কাউন্সিলিং করবেন পেশেন্টকে কী নিয়ে? পার্সোনাল হাইজিন এবং ব্যারিয়ার নার্সিং, এই দুটো জিনিস নিয়ে কাউন্সিলিং করতে হবে হেপাটাইটিসের একটা পেশেন্টকে। এবং সে যদি ওরাল ফুড খেতে না পারে, অলরেডি আমি ওরাল হাইড্রেশন ফুডের কথা কিন্তু জেনারেল ম্যানেজমেন্টে ইনক্লুড করেছি, সো এখানে আর লেখার কোনো প্রয়োজন নেই আমার। এখানে তাহলে আমি কী লিখবো? যদি কোনো কারণে আমার পেশেন্ট ওরাল ফ্লুইড বা ওরাল কিছু খেতে না পারে, তখন তাকে আমাকে প্রয়োজনে আইভি ফ্লুইড দিতে হবে, তাকে আমি স্টেরয়েড দিব, তাকে আমি ভিটামিন কে 10 মিলিগ্রাম করে টুয়াইস ডেইলি দিব। 32 উইক্সে অলরেডি সে চলে আসছে, তাই না? এরপর আমি তাকে কী দিব? এরপর তাকে আমি অ্যান্টিবায়োটিক দিব। এখন অ্যান্টিবায়োটিক যেটা গাট স্টেরিলাইজার হিসেবে দেওয়ার কথা বলে সেটা হলো রিফাক্সিমিন। আমরা রিফাক্সিমিন লিখবো, আগে আমরা লিখতাম নিওমাইসিন। হ্যাঁ, এখন রিসেন্ট আপডেট আমরা জানি রিফাক্সিমিন, ঠিক আছে, কাজে আমরা রিফাক্সিমিনটাই লিখবো। এবং ল্যাকটোলোজের কথা লিখবো, ঠিক আছে, 15 to 30 ml। একটু ডোজ লিখে আসবে না পুরা, নট নেসেসারি, বাট লিখলে হয় কি নাম্বার ক্যারি করে, ম্যাডামদের চোখে পড়ে, নাম্বার ক্যারি করে। বাট এটা এমন না যে লিখে আসতেই হবে, আপনি যদি লিখতে না চান, আপনার যদি সময় কম থাকে, সেটার অপশনটা কিন্তু আলাদা। হ্যাঁ, লেখা কিন্তু আমরা পরীক্ষা হলে একটু মডিফাই আমাদের করতেই হবে আমাদের টাইম অনুযায়ী, তাই না? আচ্ছা, ল্যাকটোলোজ কী করবো? 15 to 30 ml দিব 3 times ডেইলি। আর স্পেশাল কী কী রাখবো মাথায়? হেপাটাইটিস এর জন্য স্পেশাল হলো কি? হেপাটাইটিস এর জন্য আর হেপাটাইটিস বি এর জন্য স্পেশাল দুটো জিনিস মনে রাখতে হবে। হেপাটাইটিস বি এর জন্য, হেপাটাইটিস বি এবং এর জন্য, দুটোর জন্যই যেটা মনে রাখতে হবে ভ্যাকসিনেশন, হ্যাঁ, অফ দ্য ফ্যামিলি মেম্বার। এটা কিন্তু স্পেসিফাই করে ছোট্ট করে লিখে দিয়ে আসতে হবে, ভ্যাকসিনেশন অফ ফ্যামিলি মেম্বার ইন কেস অফ হেপাটাইটিস এ এবং হেপাটাইটিস বি ভাইরাস। আর স্পেশালি হেপাটাইটিস বি আর সি এর জন্য কী করতে হবে? ইউনিভার্সাল প্রোটেকশন, গাউন ইউজ করবো, সেফার সেক্স প্র্যাকটিস, এই কয়েকটা কথা একটু একটু করে কিন্তু আপনাকে এখানে ইনক্লুড করে আসতে হবে, এক লাইন, ঠিক আছে। আচ্ছা, এরপর আমি চলে যাচ্ছি কোথায়? অবস্টেটিক কোলেস্টেসিসে। অবস্টেটিক কোলেস্টেসিসে যেটা আমাদের এখানেও কিন্তু একটু কাউন্সিলিং সম্পর্কে লিখতে হবে, কারণ কি প্রত্যেকটার কাউন্সিলিং কিন্তু একটু আলাদা আলাদা। যেমন আমি যখন হেপাটাইটিস বলেছি, ওখানে কিন্তু আমি কাউন্সিলিং বলেছি প্রপার হাইজিন এবং ব্যারিয়ার নার্সিং। হ্যাঁ, এবং এখানে আপনি সেফার সেক্স প্র্যাকটিসের কথাও লিখতে পারেন, কারণ হেপাটাইটিস বি আর সিতে কিন্তু সেফার সেক্স প্র্যাকটিসটার কথা বলে দিতে হয়, আর ব্যারিয়ার নার্সিংও কিন্তু লাগে। হ্যাঁ, আর পার্সোনাল হাইজিন তো খুবই ইম্পর্টেন্ট এখানটাতে। কেন? কারণ হেপাটাইটিস এ আর ই তো পার্সোনাল হাইজিন পোর হওয়ার কারণেই হয়, তাই না? সো এখানকার কাউন্সিলিং একরকম, যখন আপনি অবস্টেটিক কোলেস্টেসিস স্টার্ট করবে ওখানকার কাউন্সিলিং কিন্তু একটু আলাদা হবে। যেমন আপনি পেশেন্টকে কিন্তু আইওডি হতে পারে এটা বলবেন, রিকানেন্স হতে পারে বলবেন, বাচ্চার ফিটাল হার্ট ব্লক হতে পারে, এই তিনটা কথা খালি এখানটাতে আপনাকে উল্লেখ করতে হবে আলাদা করে। এরপরে তাকে আপনি কী দিতে পারেন? কোলেস্টাইরামিন দিতে পারি, আরসোডিঅক্সিকোলিক অ্যাসিড দিতে পারি, ও কোলেস্টাইরামিন 8 to 16 মিলিগ্রাম 3 times ডেইলি, আরসোডিঅক্সিকোলিক অ্যাসিড 300 to 500 মিলিগ্রাম 2 times ইন এ ডে। হ্যাঁ, ভিটামিন কে দিতে পারি, স্টেরয়েড দিতে পারি। হ্যাঁ, আমি কিন্তু অবস্টেটিক্যাল ম্যানেজমেন্ট সম্পূর্ণটা একসাথে বলবো, হ্যাঁ, এ কারণে আমি এখানে উল্লেখ করিনি। এরপর আমি চলে যাচ্ছি অবস্ট্রাকটিভ জন্ডিস। তো এটা যদি পেশেন্ট নিয়ে প্রেজেন্ট করে আমি কি করব? প্রথমে আমি কিন্তু এখানে চিন্তা করব যে কনজারভেটিভে থাকা, ঠিক আছে, কনজারভেটিভে থাকার চেষ্টা করব। সেটা হলো আমি আইভি ফ্লুইড দিব যদি সে ওরালি খেতে না পারে, অ্যানালজেসিক, অ্যান্টিবায়োটিক। হ্যাঁ, সার্জারি করব কখন? পিরপেডিয়ামে, ঠিক আছে। আচ্ছা, অ্যাকুট ফ্যাটি লিভার যদি নিয়ে আসে সেখানে আমাকে আইসিইউ সম্পর্কে পেশেন্টকে কাউন্সিলিং করতে হবে, প্রয়োজনে অক্সিজেন দিব, লাগলে আর্টিফিশিয়াল ভেন্টিলেশন করব, ইলেকট্রোলাইট ব্যালেন্স, সাথে কি মাথায় রাখতে হবে? হাইপোগ্লাইসেমিয়া কারেকশন, ইলেকট্রোলাইট ব্যালেন্স, অ্যাসিডোসিস কারেকশন, একবারে একটু একটু করে কোয়াগুলোপ্যাথিক কারেকশন অল্প অল্প করে আপনারা এখানে লিখে দিন, ঠিক আছে। ওকে,
এরপর যদি হেলথ বা পি থাকে এখানে জাস্ট ছকের মধ্যে লিখে দিব অ্যান্টি হাইপারটেনসিভ, অ্যান্টি কনভালসেন্ট, স্টেরয়েড, অ্যাসপিরিন আসলে 32-তে না লেখাই ভালো, আমরা 34 অ্যাসপিরিন বন্ধই করে দিই। ক্যালসিয়াম রাখবো এবং প্রোটিন রিচ রাইট। হ্যাঁ, আমি অ্যাসপিরিন লিখেছিলাম এখানে, অ্যাসপিরিনটা এখানটাতে জরুরি না, যদি আর্লি প্রেগনেন্সি হতো সেখানে অ্যাসপিরিনটা একটা গুরুত্ব রাখতো। আচ্ছা, এরপরে আমার প্যারা কী ছিল? মনিটরিং। আমি এতক্ষণ বলেছি জেনারেল ম্যানেজমেন্ট, এরপর আমি বলেছি সিমটোমেটিক ম্যানেজমেন্ট, এরপর আমি বলেছি স্পেসিফিক ম্যানেজমেন্ট, এবার আমি চলে যাচ্ছি মনিটরিং। এটাও কিন্তু একটা হেডলাইন দিবেন আপনারা। এখন মনিটরিংয়ের ক্ষেত্রে হেপাটাইটিস হোক বা অবস্ট্রাকটিভ কোলেস্টেসিস হোক বা একটা জন্ডিসের পেশেন্ট, যে কোনো একটা পেশেন্ট যদি আসে আমাকে কিন্তু এনএসটি করতে হবে, যেহেতু 32 উইকস হয়ে গিয়েছে। এনএসটি করবো টুয়াইস উইকলি, বায়োফিজিক্যাল প্রোফাইল করব উইকলি, লিভার ফাংশন টেস্ট করব উইকলি। হ্যাঁ, আর অ্যাকুট ফ্যাটি লিভারের মনিটরিংটা তো একটু আলাদা, আমরা জানি। সেখানে আমরা জানি লেভেল অফ কনসিয়াসনেস দেখতে হবে আওয়ারলি, গ্লুকোজ লেভেল দেখব 2 আওয়ারলি, লিভার ফাংশন টেস্ট, কোয়াগুলেশন প্রোফাইল, রেনাল ফাংশন টেস্ট, ইলেকট্রোলাইট 6 আওয়ারলি। এটা যদি আপনারা লিখতে না চান অ্যাকুট ফ্যাটি লিভারের কথা, কোনো সমস্যা নেই। এই কোশ্চেনের জন্য এটা নট স্পেসিফিক, এটা কিন্তু স্পেসিফিক না। থ্যাংক ইউ জান্নাতুল মিম, থ্যাংক ইউ। আচ্ছা, এরপর এখন আমি যাব আমাদের আসল ম্যানেজমেন্ট, সেটা কি? অবস্টেটিক্যাল ম্যানেজমেন্ট। এখন অবস্টেটিক্যাল ম্যানেজমেন্ট যখন আপনারা লিখবেন তখনই কিন্তু স্টার্টই করবেন এভাবে, প্লেস অফ ডেলিভারি, টাইম অফ ডেলিভারি, মোড অফ ডেলিভারি, ঠিক আছে? এরপরে আমি চলে যাব লেবার মনিটরিং। ওকে, তাহলে আমি প্রথমে যখন বললাম প্লেস অফ ডেলিভারি, তো প্লেস অফ ডেলিভারির মধ্যে আমি কি লিখবো? টারশারি কেয়ার সেন্টার লিখে হোয়ার কী কী অ্যাভেলেবেল এই কথাটা একটু আপনারা লিখে আসবেন, যে আইসিইউ, এনআইসিইউ, ঠিক আছে, সিনিয়র অবস্টেটিশিয়ান, আমাদের এগুলোর অ্যাভেলেবিলিটি লাগবে। হ্যাঁ, তারপর হলো টাইম অফ ডেলিভারি, এর মধ্যে আপনি প্রত্যেকটা টাইম অফ ডেলিভারি লিখবেন। এভাবে লিখলে না নাম্বারটা খুব সুন্দর, মানে এভাবে লিখলে ম্যাডামদের চোখে খুব সুন্দর করে জিনিসগুলো পড়ে। সেটা কীরকম? ধরেন হেপাটাইটিস এবং অবস্ট্রাকটিভ জন্ডিস, ঠিক আছে, নো নিড টু আর্লি টার্মিনেশন। অবস্ট্রাকটিভ জন্ডিস অথবা হেপাটাইটিসের ক্ষেত্রে আর্লি টার্মিনেশনের কোনো প্রয়োজন নেই। ওকে, এখন আসেন অ্যাকুট ফ্যাটি লিভার। হ্যাঁ, এখানে কি টার্মিনেশন করবো আফটার স্টেবিলাইজেশন অফ দ্য পেশেন্ট। ওকে, এরপর হচ্ছে আইসিপি, যেটা অবস্টেটিক কোলেস্টেসিস, এখানে করবো 37 কমপ্লিটেড উইকসে। আর হেল্প যদি আসে আফটার লাং ম্যাচুরিটি, 1, 2, 3, 4, 5 করে এভাবে আপনি একটু লিখে দিবেন। এরপর আমি চলে যাচ্ছি মোড অফ ডেলিভারি। মোড অফ ডেলিভারি কি? ভ্যাজানাল ডেলিভারি তো হতে পারে, সিজারিয়ান সেকশন ফর অবস্টেটিক কমপ্লিকেশন। তো আপনি যদি চান কিছু অবস্টেটিকের কথাবার্তা লিখতে, আপনি লিখতে পারেন, এখানে কোনো সমস্যা নেই। আপনি যদি লেখেন যে কারো যদি কন্ট্রাক্টেড পেলভিস থাকে, ফিটাল ডিস্ট্রেস থাকে, এনএসটি অথবা বায়োফিজিক্যাল প্রোফাইল আপনি মানে অ্যাবনর্মাল পান, যদি আপনি সময় পান লিখলেন, না লিখলেও কোনো অসুবিধা নেই। এখন আমি ভ্যাজানাল ডেলিভারি মনিটরিংটা লিখব, কারণ এখানে মনিটরিংটা আমার জন্য খুব ইম্পর্টেন্ট। এখানে কিছু প্রিকশন আছে, এই জন্য আমাকে এটাকে হাইলাইট করতে হবে। তো ফার্স্ট স্টেজে আমি কী করবো? পার্টোগ্রাফ করবো, সিটিজি করবো। ইম্পর্টেন্ট পয়েন্ট টু বি নোটেড, যেটা আমাকে লিখে আসতে হবে, সেটা কি? অবশ্যই অ্যাসেপসিস মেনটেন করতে হবে, অবশ্যই অ্যান্টিবায়োটিক অ্যাড করতে হবে, লেবার অ্যানালজেসিয়া দিব, ঠিক আছে? আর হেপাটাইটিস এবং হেপাটাইটিস বি এবং সি এর জন্য কয়েকটা কথা আপনাকে অবশ্যই ওখানে লিখবেন। হেপাটাইটিস বি এবং সি লিখতে হবে নো ইন্টারনাল ফিটাল মনিটরিং, কোনো ইন্টারনাল ফিটাল মনিটরিং আমি করব না। নাম্বার 1, অ্যাভয়েড করতে হবে প্রলং লেবার, অবস্ট্রাকটেড লেবার। নাম্বার 2, এই কথাগুলো সুন্দর করে আপনি ফার্স্ট স্টেজে লিখে আসবেন। আচ্ছা, এরপর আসেন সেকেন্ড স্টেজ অফ লেবার। সেকেন্ড স্টেজ অফ লেবারে আমি কী করবো? কাট শর্ট করবো বাই ফরসেপ এবং ভেন্টোস। বাট কীভাবে করবো? বাই এক্সপার্ট, মানে এখানে এক্সপার্ট লাগবে। কারণটা কি? ট্রমাটিক ডেলিভারি আমাকে এখানে অ্যাভয়েড করতে হবে, কারণ পেশেন্টের পিপিএইচ হওয়ার চান্স অনেক বেশি। আই হ্যাভ টু অ্যাভয়েড কি? ট্রমাটিক ডেলিভারি। ওকে, এটা কিন্তু মনে রাখতে হবে যে এটা এখানকার জন্য স্পেসিফিক। যেমন ওখানে হেপাটাইটিস বি আর সি এর সম্পর্কে আমি যে কথাগুলো লিখেছিলাম ওগুলো স্পেসিফিক। প্রোফাইল্যাকটিক অ্যান্টিবায়োটিক ইজ স্পেসিফিক, অ্যাসেপসিস মেনটেন করতে হবে, এটা কিন্তু স্পেসিফিক। এই লাইনগুলো আপনার লেবারের মধ্যে ম্যাডাম কিছু পড়ুক না পড়ুক, কিছু দেখুক না দেখুক, এই পয়েন্টগুলো আপনি লিখেছেন কি না এটা অবশ্যই ওনারা মনিটরিং করবে এবং এটা ওনারা দেখবে, ঠিক আছে? এই জিনিসটা কিন্তু আপনাদেরকে মাথায় রাখতে হবে যে কোন পয়েন্ট বাদ দিলে আমার ইমপ্রেশন খারাপ হবে। আমার ইমপ্রেশন খারাপ হবে এমন কোনো পয়েন্ট আমি রিটেনে বাদ দিব না, ঠিক আছে? আচ্ছা, এবার থার্ড স্টেজে আমি কী করবো? থার্ড স্টেজে আমি অ্যাক্টিভ ম্যানেজমেন্ট করব এবং কি সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটা আমাকে মনে রাখতে হবে, পিপিএইচের জন্য আমাকে প্রোফাইল্যাকটিক কন্ডম করে আসতে হবে। একটা
একটা জন্ডিসের পেশেন্টকে পিপিএইচ প্রিভেনশনের জন্য আমি প্রোফাইল্যাক্টিক কন্ডোম করে আসবো, এই কথাটা আপনি লিখবেন, করেন না করেন সেটা পরের কথা, খাতার মধ্যে এটা থাকতে হবে আপনারা। ওকে, আচ্ছা এখন আসেন স্পেশাল প্রিকশন, সেটা কি হেপাটাইটিস বি এবং সি এর জন্য আমাদের ইউনিভার্সাল প্রোটেকশন নিতে হবে, ডাবল গ্লাভস, শো, গাউন, এবং কি করতে হবে, নিডল প্রিকটাকে অ্যাভয়েড করতে হবে এবং সব ইনস্ট্রুমেন্ট ডিসইনফেক্টেন্ট করতে হবে। ইট শুড বি ইনক্লুডেড ইন ইউর ম্যানেজমেন্ট। দেন কন্ট্রাসেপটিভ অ্যাডভাইস লিখে আপনি লিখে আসতে পারেন, অবস্টেটিক মানে আমরা ওসিপি আইওসিটা অ্যাভয়েড করব, ঠিক আছে, আর ইউজ করতে পারবো ব্যারিয়ার অথবা প্রজেস্টেরন অনলি পিল। ওকে, এটাই কিন্তু ব্রড কোশ্চেনটা কিন্তু আপনারা এভাবেই লিখতে হবে। হ্যাঁ, ম্যানেজমেন্ট লেখার আগে একটু অপশন লিখে এইভাবে ইলাবোরেট করে একদম আমরা শেষ পর্যন্ত যাব। আরও যদি সময় পান 40 মিনিটসের মধ্যে আপনারা যদি আরও লেখার টাইম পান আপনারা আরও লিখবেন, হ্যাঁ কোনো সমস্যা নেই, কিন্তু আসলে সময় পাওয়াটাই হলো কঠিন ব্যাপার। আচ্ছা, এরপরে যে কোশ্চেনটা ছিল সেটা হলো ইভ্যালুয়েশন এ, শর্ট নোটে চলে যাচ্ছি আমি কিন্তু এখন শর্ট নোটে চলে যাচ্ছি। ওকে, এখন শর্ট নোটটা কী ছিল আপুরা, ইভ্যালুয়েশন অফ এ কেস অফ থ্রোম্বোসাইটোপেনিয়া। ওকে, এখন থ্রোম্বোসাইটোপেনিয়ার কেস ইভ্যালুয়েশন, হ্যাঁ এটা কিন্তু অস্পির জন্য যে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা কিন্তু আমরা সবাই জানি, এটা অলরেডি এফসিপিএসে কিন্তু একবার এই অস্পিটা চলে আসছে, এই ধরনের একটা অস্পি। আমি একটা যদিও দিয়েছি কিন্তু ওটা পরীক্ষা আসেনি, আমি অন্য একটা অস্পি দিয়েছি, কিন্তু অলরেডি পরীক্ষা থ্রোম্বোসাইটোপেনিয়ার উপর অস্পি চলে এসেছে এবং ম্যাডামদের খুব পছন্দের জিনিস থ্রোম্বোসাইটোপেনিয়া, যে কোনো সময় একটা রিটেন কোশ্চেন চলে আসতে পারে। তো আমরা থ্রোম্বোসাইটোপেনিয়া কখন বলবো, যদি 1 লাখের চেয়ে বেশি হয়, 1.5 লাখের চেয়ে যদি কম হয় প্লেটলেট কাউন্ট, এটা দিয়ে আমি স্টার্ট করতে পারি জিনিসটা, জান এটা দিয়ে স্টার্ট করে ফেললাম যে এটা একটা আমার ইন্ট্রো। তারপরে আমি কি বলবো, একটা ইনসিডেন্স আমি অ্যাড করতে পারি, থ্রোম্বোসাইটোপেনিয়া প্রেগনেন্সিতে হয় 7 to 10% কেসেসের ক্ষেত্রে। আর কমন কজ আমার যেহেতু ইভ্যালুয়েশন বলেছে, আই হ্যাভ নো টাইম টু মানে রাইট অল দ্য কজ, লেখার মতো সময় আমার হাতে নাই, কারণ আমাকে ইভ্যালুয়েট করতে হবে, ইভ্যালুয়েটে আমাকে হিস্ট্রি, এক্সামিনেশন এবং ইনভেস্টিগেশন লিখে আসতে হবে। সো আমার কাছে কিন্তু এত সময় নেই যে আমি প্রত্যেকটার কজ আমি এখানে ইনক্লুড করবো একটা শর্ট নোটে মাত্র 5 নম্বরের জন্য। সো আমি জাস্ট এটুকু লিখে আসতে পারি যে মোস্ট কমন কজ কি, মানে জেস্টেশনাল থ্রোম্বোসাইটোপেনিয়া 80% আর আইটিপি, এটুকু আমি লিখলাম যে এই জিনিসগুলো থাকে, এবং সাথে কী লিখবো, আদার কজ শুড বি ইভ্যালুয়েটেড, আমাকে আদার কজগুলো ইভ্যালুয়েট করতে হবে। বাট আপনার ওখানে আদার কজের নাম লেখার কোনো প্রয়োজন নাই, রিটেন করবেন এমনভাবে করবেন ম্যাডাম বুঝবে আপনি সব জানেন, আপনি সব বুঝেন, আপনি জাস্ট একটু ছোঁয়া দিয়ে যাবেন, প্রতিটা জিনিস ইলাবোরেট করবেন, এটাই হলো রিটেন। হ্যাঁ, আচ্ছা এখন আমরা হিস্ট্রিতে চলে যাই। ইভ্যালুয়েশন মানেই কিন্তু হিস্ট্রি, এক্সামিনেশন, ইনভেস্টিগেশন, ম্যানেজমেন্টে কিন্তু আমরা তখন আর যাবো, ইভ্যালুয়েশন মানেই কিন্তু ওইটা। এখন আসেন ইভ্যালুয়েশনে আমি যদি যাই, তাহলে প্রথমেই থ্রোম্বোসাইটোপেনিয়ার ইভ্যালুয়েশনে আমি প্রথমে চলে যাচ্ছি এইজে, ইয়াং এইজে কিন্তু আইটিপিটা কমন, তাই না, আইটিপিটা হলো ইয়াং এইজে কমন। ওকে, এরপর আমি চলে যাব তার মিনস্ট্রুয়াল হিস্ট্রিতে, তার কোনো প্রিভিয়াস হিস্ট্রি অফ মেনোরেজিয়া আছে কিনা, যদি থাকে তাহলে বুঝতে হবে তার আগে থেকে আইটিপি ছিল, ঠিক আছে। আর এলএমপিটা আমাকে জানতে হবে, কেন, তার জেস্টেশনাল এজের জন্য, কারণ পেশেন্টটাকে আমি ম্যানেজ করবো এখন। ওকে, এরপরে আসছে হলো অবস্টেটিক্যাল হিস্ট্রি। অবস্টেটিক্যাল হিস্ট্রিকে আমার পাস্ট অবস্টেটিক্যাল হিস্ট্রিটা জানতে হবে, কারণ কি তার প্রিভিয়াস কোনো পিপিএইচ ছিল কিনা, তার আগে কোনো ব্লাড ট্রান্সফিউশন অথবা প্লেটলেট ট্রান্সফিউশনের হিস্ট্রি ছিল কিনা, এটাতে আমি কি বুঝবো, হতে পারে তার আগের প্রেগনেন্সিতেও তার কি ছিল, জেস্টেশনাল থ্রোম্বোসাইটোপেনিয়া ছিল, অথবা সে একটা আইটিপি পেশেন্ট। এই জিনিসটা কিন্তু, এই দুটাই কিন্তু আমার মাথার মধ্যে একটা আসবে যে আমি একটা সাসপিশন অ্যারাইজ করবে, সো আমি এগুলো ইভ্যালুয়েট করে আসবো। এরপর আমাকে জানতে হবে যে আদার কোনো সাইন সিমটম আছে কিনা। কেন জানতে হবে আপনারা, কারণ হলো জেস্টেশনাল থ্রোম্বোসাইটোপেনিয়াতে কিন্তু আসলে হেমোডায়ালিশনের কারণে হয়, এখানে কিন্তু পেশেন্টের কোনো সিমটম বেসিক্যালি থাকে না। হ্যাঁ, কিন্তু আইটিপিতে পেশেন্ট কিন্তু ব্রুইজিং টেন্ডেন্সি, ব্লিডিং টেন্ডেন্সি, যেমন ইপিস্ট্যাক্সিস, হেমাচুরিয়া, পেটিচি, এগুলো নিয়ে প্রেজেন্ট করে। সো আমাকে এই সিমটমগুলো অ্যানালাইসিস করতে হবে। এরপর আমাকে হিস্ট্রি নিতে হবে কিসের, কোনো ইনফেকশন আছে কিনা, ভাইরাল ইনফেকশন লাইক এইচআইভি, ডেঙ্গু, এই দুটোতে কিন্তু থ্রোম্বোসাইটোপেনিয়া হয়। আচ্ছা, এরপর আমাকে জানতে হবে তার হাই রাইজ অফ ব্লাড প্রেশার, হেডেক, ভিজুয়াল ডিস্টারবেন্স আছে কিনা, কারণ আমরা জানি হেল্প, দ্যাট মিনস পি, হেল্পে কিন্তু থ্রোম্বোসাইটোপেনিয়া হয়। হ্যাঁ, আপনি যে ওখানে কজগুলো লেখেন নাই, কিন্তু এখানে কিন্তু আপনি প্রত্যেকটাই লিখছেন, যেমন ভাইরাল ইনফেকশনের কথা আপনি উল্লেখ করেছেন যেখানে থ্রোম্বোসাইটোপেনিয়া হয়, আপনি এখানে পির কথা উল্লেখ করেছেন যেখানে থ্রোম্বোসাইটোপেনিয়া হয়, আপনি কিন্তু সব এখানে উল্লেখ করে দিচ্ছেন।
হ্যাঁ, তারপর হলো ড্রাগ হিস্ট্রি। ড্রাগের মধ্যে আসবে হেপারিন, কেমোথেরাপি, অ্যাসপিরিন, থায়াজাইড, এগুলোও কিন্তু থ্রম্বোসাইটোপেনিয়া করে। সো এগুলো আসবে। এরপর আসবে মেডিকেল হিস্ট্রি, একটু লিখে আসবো আমরা কী কী তার তারপর প্রিএক্লাম্পসিয়া, অ্যাপাস, এসএলই, লিউকোমিয়া, লিম্ফোমা, এরা যদি থাকে এরাও থ্রম্বোসাইটোপেনিয়া করে। শেষ, এটুকু হলো হিস্ট্রি। ওকে, এরপর আমরা চলে যাব এক্সামিনেশনে। তো একটা থ্রম্বোসাইটোপেনিয়ার পেশেন্টের এক্সামিনেশনে প্রথমে আমি কি হাইলাইট করব? প্রথমে আমি দেখবো তার ব্রুইজিং আছে কিনা, ইকাইমোসিস আছে কিনা, প্যাটিচি আছে কিনা। এরপর আমি আদার কথাগুলো লিখব, যেমন তার এনিমিয়া থাকতে পারে, তাই না? যার থ্রম্বোসাইটোপেনিয়া থাকবে তার তো ব্লিডিং টেন্ডেন্সি থাকবে, যার ব্লিডিং টেন্ডেন্সি থাকবে তার এনিমিয়া থাকবে। সো এনিমিয়াটা আমি ইনক্লুড করব। তার ব্লাড প্রেশার, ইডিমাটা আমি দেখব, কেন? প্রিএক্লাম্পসিয়ার জন্য। তার পালস এবং টেম্পারেচার আমি দেখব, টাকিকার্ডিয়া পাবো, টেম্পারেচার রাইজ পাবো, ইনফেকশন যদি কার থাকে কোনো ভাইরাল ইনফেকশনে পাবো। এছাড়া আমি কার্ডিও রেসপিরেটরি নার্ভাস সিস্টেম ইভ্যালুয়েশন করব ফর প্রিএক্লাম্পসিয়া। শেষ, জেনারেল এক্সামিনেশন আর কিচ্ছু লেখার দরকার নাই। এরপর আমি চলে যাচ্ছি পার অ্যাবডোমিনাল এক্সামিনেশনে। আমি সিম্ফাসিও ফান্টাল হাইট দেখবো, ফিটাল হার্ট সাউন্ড দেখবো, ফিটাল মুভমেন্ট দেখবো, জাস্ট নন স্পেসিফিক কথাবার্তা দু একটা কথা লিখে পার ভ্যাজানাল এক্সামিনেশন নট ডান। আচ্ছা, এরপর আমি চলে যাব কিসে? ইনভেস্টিগেশনে। ইনভেস্টিগেশনে আমি প্রথমেই লিখবো হলো স্পেসিফিক টেস্ট। স্পেসিফিক টেস্টে কিন্তু আমরা জানি প্লাটলেট কাউন্ট দেখবো, প্লাটলেট কাউন্টে কত হবে? 1.5 লাখের চেয়ে কম হবে। আর আইটিপির জন্য আমি কি দেখবো? তো আইটিপিতে আমি কি পাবো? থ্রম্বোসাইটোপেনিয়া উইথ এনলার্জ প্লাটিলেট। প্লাটিলেটটা বড় হয়ে যাবে, যেহেতু প্লাটিলেটটা কেন বড় হচ্ছে? কারণ এটা হলো ইম্যাচিওর প্লাটিলেট তৈরি হচ্ছে, কারণ প্লাটিলেটের কাউন্টটা কম। সো আমরা ইম্যাচিওর প্লাটিলেটগুলো বড় বড় হিসেবে আমরা পাবো, তাই না? আচ্ছা, আর কি পাবো? নর্মাল ইলেকট্রোসাইট এবং লিউকোসাইট। তার কিন্তু আরবিসি, ডাব্লিউবিসি নর্মাল পাবো আমরা আইটিপি পেশেন্টে। আর কি পাবো? প্লাটিলেট অ্যাসোসিয়েটেড ইমিউনোগ্লোবুলিন জি অ্যান্টিবডি। এই দুইটা ইনভেস্টিগেশন আপনাকে এখানটাতে লিখতেই হবে, প্লাটিলেট কাউন্ট এবং এই দুটো ইনভেস্টিগেশনের নাম। অবশ্যই এটা হলো স্পেসিফিক টেস্ট, ঠিক আছে? এরপর আমি যাব হলো আদার টেস্টে। আদার টেস্টের মধ্যে আমি হিমোগ্লোবিন পার্সেন্টেজ দেখবো, এনিমিয়ার জন্য, ভাইরাল ইনফেকশনের জন্য আমি কি করব? হেপাটাইটিস বি এর জন্য টেস্ট করব, সরি এইচআইভির জন্য টেস্ট করব, ডেঙ্গুর জন্য আমি অ্যান্টিবডি দেখব, ডেঙ্গুর অ্যান্টিজেন, অ্যান্টিবডি এগুলো আমরা দেখব, ব্লাড কালচার করব, ঠিক আছে? কোনো ইনফেকশন আছে কিনা, গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া কোনো ইনফেকশন থাকলেও কিন্তু থ্রম্বোসাইটোপেনিয়া হয়। এরপর হেল্পের জন্য আমরা যে ইনভেস্টিগেশনগুলো করি ওগুলো একটু একটু করে আমরা ইনক্লুড করব, সব বেশি লিখবো না, শুধু 24 আওয়ার ইউরিনারি প্রোটিন, ইউরিন অ্যালবুমিন এটুকু লিখলেই হবে। এসএলইর জন্য আমরা এসএলই অ্যাপাসের 2-3টা কথা, অ্যান্টিফসফোলিপিড অ্যান্টিবডি, অ্যান্টিরো অ্যান্টিলা একটু লিখবো। তারপর কোয়াগুলেশন প্রোফাইলটা কিন্তু এখানে অবশ্যই আপনাকে উল্লেখ করে আসতে হবে, কারণ যার প্লাটেলেট কাউন্ট কম তার কোয়াগুলেশন অ্যাবনর্মালিটি থাকবে, এটা এখানে অবশ্যই হাইলাইট করে আসতে হবে। এটাই ছিল আমার ফার্স্ট কোশ্চেনের অ্যান্সার, ঠিক আছে? আচ্ছা, এরপর আমি চলে যাব সেকেন্ড কোশ্চেন। সেকেন্ড কোশ্চেনটা কী ছিল আপুরা? সেকেন্ড কোশ্চেনটা ছিল হলো থ্যালাসেমিয়া ইন প্রেগনেন্সি ইজ এ চ্যালেঞ্জ। এটা কিন্তু সলিমুল্লার একটা মকের কোশ্চেন। আমরা ওয়েট করছি কবে এই ধরনের কোশ্চেনগুলো আসা শুরু করবে। যে কোনো সময় কিন্তু এই কোশ্চেনটা মানে আইওজিআর একটা চ্যালেঞ্জ, থ্যালাসেমিয়া একটা চ্যালেঞ্জ, এগুলো কিন্তু মকের কোশ্চেন, এগুলো যে কোনো সময় যে কোনো টাইমে চলে আসবে। শুধু একটা জিনিস মনে রাখবেন আপনারা, যখনই কোনো চ্যালেঞ্জ যাবে, যে কোনো চ্যালেঞ্জ, ধরেন আপনি জানেনও না পড়েও জানবেন, কিন্তু আপনার মাথার মধ্যে থাকতে হবে কি আপনি এটাকে 4-5টা প্যারামিটারে ভাগ করে ফেলবেন। যে কোনো চ্যালেঞ্জ যদি পরীক্ষা আসে, কি ডায়াগনস্টিক চ্যালেঞ্জ, এক্সামিনেশন চ্যালেঞ্জ, চ্যালেঞ্জ ইন ইনভেস্টিগেশন, চ্যালেঞ্জ ইন ম্যানেজমেন্ট, এই 4টা প্যারামিটারে আপনি ভাগ করে ফেলবেন। এখন এমন হতে পারে যে থ্যালাসেমিয়া আসলো, এমন হতে পারে যে থ্যালাসেমিয়ার এমন কিছু একটা আসলো আপনি সেটা সম্পর্কে খুব বেশি কিছু জানেন না, অল্প অল্প কিছু জানেন, কিন্তু আপনি যখন এইটার মধ্যে ফেলে দিবেন তখন কিন্তু অনেক কথা আপনি লিখতে পারবেন। আচ্ছা, তো এখন এখানে আমরা একটা ইন্ট্রোডাকশন অ্যাড করতে পারি, সেটা কি? প্রেগনেন্সি উইথ থ্যালাসেমিয়া ইজ নট আনকমন নাও ইট ইজ। এখন কিন্তু প্রেগনেন্সির সাথে থ্যালাসেমিয়াটা আনকমন না, কারণ কি? ডিউ টু হাইপার পারফিউশন, হাইপার ট্রান্সফিউশন। আমরা যেহেতু এখন রিপিটেড ব্লাড ট্রান্সফিউশন এবং চিলেশন থেরাপি দেই, সো এই কারণে এখন কিন্তু থ্যালাসেমিয়া মেজরও পর্যন্ত প্রেগনেন্সি আমরা অনেক বেশি দেখতে পাই। হ্যাঁ, আচ্ছা, এরপর হলো চ্যালেঞ্জ ইন প্রেগনেন্সি। এরপর আমরা অন্যদিকে যাবই না, আমরা অন্য কোনো দিকেই যাব না, আমরা কোথায় চলে যাব? চ্যালেঞ্জ ইন প্রেগনেন্সিতে চলে যাব। কি? ডায়াগনস্টিক চ্যালেঞ্জ, এক্সামিনেশন চ্যালেঞ্জ, ইনভেস্টিগেশন চ্যালেঞ্জ, চ্যালেঞ্জ ইন ম্যানেজমেন্ট। এখন আসে ডায়াগনস্টিক চ্যালেঞ্জ। ডায়াগনস্টিক চ্যালেঞ্জটা কি? ডায়াগনোসিস ইন প্রেগনেন্সি ইজ ভেরি মাচ ডিফিকাল্ট, বিকজ কারণটা কি? পেশেন্টের প্রেগনেন্সির আগে ইউজুয়ালি মাইনর যেগুলো তারা থাকে অ্যাসিমটোমেটিক, প্রেগনেন্সিতে এসে হঠাৎ করে সিমটোমেটিক হয়ে যায়। তো তখন এই কারণে হঠাৎ করে সিমটোমেটিক হয়ে যখন প্রেজেন্ট করে আমরা কিন্তু কনফিউশনে চলে যাই এবং ডায়াগনোসিসটা ডিফিকাল্ট হয়ে যায়, তাই না? আচ্ছা,
এরপর আসেন এক্সামিনেশনের চ্যালেঞ্জ কী। এক্সামিনেশনে যখন আমরা এনিমিয়া পাই তখন ম্যাক্সিমাম ক্লিনিশিয়ান মিস ইন্টারপ্রিট করে এটাকে কী হিসেবে, আচ্ছা এনিমিয়া, ও প্রেগনেন্ট তো আয়রন ডেফিসিয়েন্সি এনিমিয়া মনে হয়, এটা নিয়ে কিন্তু আমরা মিস ইন্টারপ্রিট করি এবং থ্যালাসেমিয়ার জন্য আমরা কোনো টেস্টও করি না, এমনকি থ্যালাসেমিয়াটাকে ইভালুয়েট করা উচিত এটা আমরা মাথায়ও আনি না। ঠিক আছে, এই যে এটা একটা ব্যাপার, এটা একটা এটা একটা এক্সামিনেশনের চ্যালেঞ্জ আমাদের, তাই না? আচ্ছা, এরপর চ্যালেঞ্জ অফ ইনভেস্টিগেশন। ইনভেস্টিগেশনের চ্যালেঞ্জটা কি, এখন যেটা বলে হিমোগ্লোবিন ইলেকট্রোফোরেসিস ইজ কনফার্মেটিভ, উই নো ইট, বাট ইট ইজ এক্সপেন্সিভ অ্যান্ড নট অ্যাভেলেবেল এভরিহোয়ার। এটাই তো একটা বড় চ্যালেঞ্জ, এটা সবখানে আমরা করতে পারবো না এবং সবাই এটা করতে পারবে না, তাই না? এটা হলো অনেক বড় একটা চ্যালেঞ্জ। আচ্ছা, এরপরে যেটা বলে যে আমরা কিন্তু RWD রেড সেল ডায়ামিটার ওয়েট যেটা RWD যেটা RDW সরি, ঠিক আছে, RDW দেখে কিন্তু আমরা অনেক সময় বুঝতে পারি, ভ্যারিয়েশনটা দেখে কিন্তু আমরা অনেক সময় বুঝতে পারি যে এটা কি, এটা হলো থ্যালাসেমিয়া, তাই না? কিন্তু আমাদের ম্যাক্সিমাম ক্লিনিশিয়ানরাই তাদের মানে এটা ম্যাডামই বলেছিলেন যে ডিউ টু ল্যাক অফ নলেজ আমরা কিন্তু সিবিসি রিপোর্ট দেখে আমরা কিন্তু RDWতে যদি কোনো মানে অ্যাবনর্মালিটি পাই বুঝে কিন্তু আমরা ইচ্ছা করলে পেশেন্ট সিলেক্ট করে হিমোগ্লোবিন ইলেকট্রোফোরেসিস করতে পারি, করে কিন্তু আমরা বার্ডেনটা চাইলেই কমাই ফেলতে পারি, তাই না? এখন আমি যারটা দেখবো RWDতে আমি আমার কাছে মানে সাসপিশিয়াস মনে হবে, তাকে আমি হিমোগ্লোবিন ইলেকট্রোফোরেসিস করালাম, এটা কিন্তু আমরা করতে পারি। কিন্তু ডিউ টু ল্যাক অফ নলেজ ল্যাকের কারণে আমরা দেখা যায় ওই জিনিসটার দিকে লক্ষ্যই করি না, আমরা ওটাকে মিস ইন্টারপ্রিট মানে তাকাইও দেখি না। ঠিক আছে, এটা কিন্তু একটা চ্যালেঞ্জ। হ্যাঁ, এরপর হলো ম্যানেজমেন্ট চ্যালেঞ্জ। ম্যানেজমেন্ট চ্যালেঞ্জকেও কিন্তু আমি কয়েকটা ভাগে ভাগ করেছি। সেটা কি, প্রিকনসেপশনালি কি, এই ধরনের পেশেন্টের কিন্তু প্রিকনসেপশনাল কাউন্সেলিং ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বাট ম্যাক্সিমাম পেশেন্ট কিন্তু এনিমিক হয়ে আসছে কখন, থ্যালাসেমিয়া মেজরের কথা আমি বলছি না, মাইনরের চিন্তা করে দেখি আমরা ম্যাক্সিমাম পেশেন্টটি আসে হলো প্রেগনেন্সি, সো আমরা কিন্তু কাউন্সেলিং করার সময় পাই, তাই না? আচ্ছা, এরপর আসে এন্টিন্যাটাল চ্যালেঞ্জ। এন্টিন্যাটাল চ্যালেঞ্জটা কি, এই ধরনের পেশেন্টের ফ্রিকুয়েন্ট ANC প্রয়োজন এবং ম্যান্ডেটরি, বাট পেশেন্টটা আমাদের পেশেন্টরা পোর সোশিও ইকোনমিক কন্ডিশন থেকে আসে, তাদের নলেজ এত কম যে তারা কী করে, তারা কিন্তু রেগুলার এন্টিন্যাটাল চেক আপে আসে না, এটা আমাদের জন্য এই পেশেন্ট ডিল করার জন্য একটা চ্যালেঞ্জ প্রেগনেন্সি। এরপর হলো এই পেশেন্টগুলোকে কিন্তু বলে যে 12 উইকের আগে থেকে একটু ফলিক অ্যাসিড অ্যাড করতে, তাই না? কিন্তু আমরা কিন্তু পারি না, পেশেন্ট আসে 12 উইকের পরে। এছাড়া এই ধরনের পেশেন্টকে আমরা আয়রন কন্টেইনিং ড্রাগ দিব, এমনকি আয়রন কন্টেইনিং ফ্রুট দিব না। কিন্তু আমরা কি করি আপুরা, প্রথমে একটা পেশেন্ট যখন আসে আমরা ইভ্যালুয়েশন করার আগে সেকেন্ড ট্রাইমেস্টার হয়ে গেছে আমরা একটা আয়রন ট্যাবলেট অ্যাড করে দিলাম, কিন্তু এতে কিন্তু অনেক সময় হতে পারে যে পেশেন্টের হয়তো কোনো টেস্ট করে নাই, এতে আয়রন ওভারলোড হওয়ার চান্স কিন্তু থাকে, তো এটাও কিন্তু আমাদের একটা চ্যালেঞ্জ। হ্যাঁ, আর এই ধরনের পেশেন্টের কী লাগে, ফ্রিকুয়েন্ট ব্লাড ট্রান্সফিউশন লাগে। তো যদি মেজর হয় বা মাইনরও কিন্তু প্রেগনেন্সিতে যদি সিমটম প্রকাশ করে তখন কিন্তু আমাদের ব্লাড লাগে, তো এই ব্লাডটা অ্যারেঞ্জমেন্ট করাটা এটাও কিন্তু খুব ডিফিকাল্ট হয়ে যায় একটা পেশেন্টের জন্য। আচ্ছা, এরপর যেটা বলে সেটা হলো ল্যাক অফ ওরিয়েন্টেশন বিটুইন গাইনোকোলজিস্ট অ্যান্ড হেমাটোলজিস্ট এবং গাইনোকোলজিস্টের মধ্যে কিন্তু একটা ল্যাক অফ ওরিয়েন্টেশন হয়। যেমন হেমাটোলজিস্ট যদি একটু উল্লেখ করে দেয় RDWটার দিকে আপনি একটু লক্ষ্য করবেন, তাই না? এরকম কিন্তু রিলেশন আসলে হয় না, দেখা যায় যে যেরকম আছে শুধু রিপোর্টটা পাঠিয়ে দিল, আমরা হয়তো বা দেখলাম না পেশেন্টের, ওটা আমরা মিস ইন্টারপ্রিট করে ফেললাম, পরে দেখা গেল পেশেন্ট এনিমিয়া নিয়ে আমাদের কাছে প্রেজেন্ট করবে। আচ্ছা, এরপর যেটা বলে যে ল্যাক অফ ফিজিশিয়ানস এক্সপিরিয়েন্স টু ডিল দিস টাইপ অফ পেশেন্ট, মানে আমাদের ফিজিশিয়ানদের কিন্তু মানে সব ফিজিশিয়ানদের না, টার্সিয়ারি কেয়ার সেন্টারের কথা আমরা বলছি না, কিন্তু পেরিফেরির কথা চিন্তা করেন, ওখানেও তো পেশেন্টের থ্যালাসেমিয়া মাইনর হতে পারে বা মেজর হতে পারে, আমাদের ফিজিশিয়ানদের কিন্তু ল্যাক অফ এক্সপিরিয়েন্স আছে। হ্যাঁ, এই ধরনের পেশেন্ট ডিল করার জন্য, কারণ এই ধরনের পেশেন্ট ডিল করতে কিন্তু অনেক ধরনের প্রিপারেশন লাগে, যে প্রিপারেশনগুলো আমাদের থাকে না সবখানে, এবং আমরা অনেকে জানি না যে কী কী প্রিপারেশন লাগে, এটাও কিন্তু একটা চ্যালেঞ্জ, আপনাকে প্রতিটা জিনিসই হাইলাইট করে আসতে হবে। এরপর ডিউরিং লেবারও কিন্তু কিছু চ্যালেঞ্জ আছে, কারণ হলো থ্যালাসেমিয়া মেজরের পেশেন্টরা কিন্তু শর্ট স্ট্রেচার নিয়ে আমাদের কাছে প্রেজেন্ট করে, আমরা জানি। তো যারা শর্ট স্ট্রেচার নিয়ে প্রেজেন্ট করে এবং এদের কিন্তু কন্ট্রাক্টেড পেলভিস থাকে, সো চান্স অফ প্রলং লেবার, হ্যাঁ, এবং এদের কী হতে পারে, এমার্জেন্সি সিজারিয়ান সেকশন লাগতে পারে, তো এটাও কিন্তু একটা চ্যালেঞ্জ, হঠাৎ করে একটা পেরিফেরিতে একটা এমার্জেন্সি সিজারিয়ান সেকশন, তাই না? এটা একটা চ্যালেঞ্জ।
আচ্ছা, আরেকটা হলো কি, লেবারে তার এনিমিয়ার কারণে তার পিপিএইচ হওয়ার চান্স, কিন্তু একটা এনিমিক পেশেন্টের তো পিপিএইচ অল্প ব্লাড লসে তার পিপিএইচ ধরা পড়বে, তাই না? তো এটা কিন্তু একটা চ্যালেঞ্জ এটা আমাদের জন্য। আচ্ছা, এগুলোই কিন্তু চ্যালেঞ্জ। এরপর একটা আপনি কী দিবেন, একটা ছোট্ট একটা কনক্লুশন অ্যাড করে দিবেন। ওকে, এরপরে হলো আমি এবার 3 নাম্বার কোশ্চেনটাতে চলে যাচ্ছি। সেটা হলো ম্যানেজমেন্ট অফ এ কেস অফ অ্যাকুট রেনাল ফেলিওর। ঠিক আছে, ম্যানেজমেন্ট অফ এ কেস অফ অ্যাকুট রেনাল ফেলিওর। আচ্ছা, অ্যাকুট রেনাল ফেলিওরের একটা কেস ম্যানেজমেন্টে আমি কী লিখবো? এখানে ম্যানেজমেন্ট মানে কিন্তু হিস্ট্রি, এক্সামিনেশন, ইনভেস্টিগেশন এবং ট্রিটমেন্ট। আচ্ছা, অ্যাকুট রেনাল ফেলিওর সম্পর্কে জাস্ট একটা ইন্ট্রোডাকশন আপনি দিয়ে দিতে পারেন। অ্যাকুট রেনাল ফেলিওর অলসো কল্ড অ্যাকুট রেনাল ইনজুরি হুইচ ডেভেলপ র্যাপিডলি উইদিন লেস দেন ফিউ ডেজ, মানে অল্প কিছু দিনের মধ্যে এটা কিন্তু ডেভেলপ করে ফেলে। আচ্ছা, এখন আসেন হিস্ট্রি। হিস্ট্রিতে আমি কী লিখবো? এখানে কিন্তু কখনো কজ লিখতে যাবেন, যখনই আপনাকে ম্যানেজমেন্ট বলবে এখানে কোনো কজ সম্পর্কে কোনো কথা লিখতে যাবে না, লেখাটাকে করতে হবে খুব ছোটো। অলরেডি কিন্তু অ্যাকুট রেনাল ফেলিওরের ম্যানেজমেন্টটা একটু বড়, আমরা জানি এটা কিন্তু এমনিতেই একটু বড় অ্যান্সারটা, তাই না আপনারা? এটা কিন্তু এমনিতে একটা বড় অ্যান্সার, কারণ এখানে ইনভেস্টিগেশন ম্যানেজমেন্টগুলো একটু ইম্পর্টেন্ট, আমরা জানি একটু লিখতে হবে আমাদেরকে এটাকে। এটা এমনিতে আপনার 4 পাতা মানে 4 পৃষ্ঠা হয়ে যাবে। সো আমি কোনো দিকে যাব না, সরাসরি হিস্ট্রিতে চলে যাব। হ্যাঁ, তো হিস্ট্রিতে আমি কী লিখবো আপনারা? অনসেট, সাডেন নাকি গ্র্যাজুয়াল। হিস্ট্রি অফ ভলিউম ডিপ্রেশন, আমরা জানি অ্যাকুট রেনাল ইনজুরি ভলিউম ডিপ্রেশনের কারণে হতে পারে, যেমন কোনো সিভিয়ার ডায়রিয়া, সিভিয়ার ভমিটিং, কোনো সিভিয়ার পারভাইজানাল ব্লিডিং ডিউরিং প্রেগনেন্সি অর লেবার আছে কিনা আমি ইভ্যালুয়েট করব। এরপর হলো কোনো হিস্ট্রি অফ ইনফেকশন আছে কিনা। তো হোয়াট ডাজ ইট মিন? তার কোনো প্রমির হিস্ট্রি আছে কিনা, তার কোনো অবস্ট্রাকটিভ লেবার, কোনো ইনডিউসড অ্যাবর্শন, কোনো কোরিও অ্যামিউনাইটিস যেটা সেপসিস করতে পারে এবং তার সেপ্টিসেমিয়া থেকে সেপ্টিসেমিক শক থেকে অ্যাকুট রেনাল ফেলিওর ডেভেলপ করতে পারে। ওকে, এরপর তার কোনো হেল, প্রি এক্লাম্পসিয়া, অ্যাকুট ফ্যাটি লিভার এগুলো আছে কিনা, এগুলো থেকে কিন্তু কি হতে পারে? অ্যাকুট রেনাল ফেলিওর হতে পারে। এছাড়া মিসম্যাচ ব্লাড ট্রান্সফিউশন, কোনো সিভিয়ার বার্নের হিস্ট্রি আছে কিনা, অথবা কোনো রাপচার ইউটেরাসের জন্য সাবটোটাল হিস্ট্রিক্টমি হয়েছে কিনা, এরকম কোনো একটা সার্জারি হিস্ট্রি আছে কিনা, এটা আমাকে একটু উল্লেখ করতে হবে। এরপর আমি চলে যাবো, এখানে আর কিচ্ছু লিখবো না আমি হিস্ট্রিতে। এরপর আমি চলে যাবো এক্সামিনেশন। আমাকে কী দেখতে হবে? তার মেন্টাল কনফিউশন বা লেভেল অফ কনসাস, মানে মেন্টাল কোনো কনফিউশন আছে কিনা, তার লেভেল অফ কনসাসনেস মানে সে এখনও মানে হাইপারভলিউমিক শক বা সেপ্টিসেমিক শকে সে চলে গিয়েছে কিনা। তো এনিমিয়া দেখবো, ডিহাইড্রেশন দেখবো, ট্রাকিকার্ডিয়া দেখবো, ব্লাড প্রেশার দেখবো, তাই না? এবং লাংসে কোনো মানে ইডিমা পাই কিনা, মানে বেজাল ক্রেপস পাই কিনা, পালমোনারি ইডিমা যদি ডেভেলপ করে যায় সেক্ষেত্রে আমরা বেজাল ক্রেপসও পেতে পারি, সেগুলো একটু আমাদের দেখে আসতে হবে। এরপর আমি চলে যাব পার অ্যাবডোমিনাল এক্সামিনেশন। পার অ্যাবডোমিনাল এক্সামিনেশনে যদি তার রাপচার ইউটেরাস অথবা একটোপিক নিয়ে আসে, তার অ্যাবডোমিনটা আমি ডিস্টেন্ডেড পাবো। আর যদি পাইলোনেফ্রাইটিসের কারণে তার রেনাল ফেলিওর হয়, সেখানে আমি রেনাল অ্যাঙ্গেল টেন্ডারনেস পাবো। জাস্ট এই দুটো কথা লিখে আসবো। এরপর আমি চলে যাব ইনভেস্টিগেশন। এখন ইনভেস্টিগেশনে যদি আপনারা ইনভেস্টিগেশনের ইন্টারপ্রিটেশনগুলো লেখার সময় পান, দেন আপনারা লিখবেন। যদি সময় না পান, ইটস নট নেসেসারি, লিখতেই হবে এমন কোনো কথা নাই, ঠিক আছে? আচ্ছা, সিবিসি আমরা করবো ইনফেকশন, সিবিসি সিআরপি ইনফেকশন হলে লিউকোসাইটোসিস হয়, সিআরপি বাড়ে, আমরা ব্লাড গ্রুপিং ক্রস ম্যাচিং করবো, সেরাম ক্রিয়েটিনিনটা বাড়বে, ইউরিয়া লেভেলটা বাড়বে, ঠিক আছে? ইলেকট্রোলাইট লেভেলের মধ্যে সোডিয়াম, ক্লোরাইড, পটাশিয়ামটা বাড়বে, বাইকার্বনেট কমবে, ফসফেট বাড়বে। তাহলে বাড়ছে কি কি আপু? সোডিয়াম, ক্লোরাইড, পটাশিয়াম, ফসফেট, হ্যাঁ, আর কমছে শুধুমাত্র বাইকার্বনেট। আচ্ছা, ওকে। তারপর ব্লাড কালচার করবো আমরা ইনফেকশনের জন্য। এরপর ইসিজি করবো যদি কারো হাইপার ক্যালেমিয়া থাকে, আর ইউরিন আরএমই করে দেখবো স্ক্যানটি হবে, ইউরিনটা ডার্ক কালার হবে, প্রোটিন ইউরিয়া থাকতে পারে, ঠিক আছে? আর প্রোটিন ইউরিয়া থাকতে পারে কেন? হেলথ যদি থাকে তার, ঠিক আছে? আর আইভিউ করবো কখন? যদি তার পোস্ট অপারেটিভ অ্যানোরিয়া থাকে, এইটুকু কথা উল্লেখ করে আসতে হবে। এরপর আমি চলে যাব কোথায়? এরপর আমি চলে যাব হলো ম্যানেজমেন্ট, ঠিক আছে? প্রপার হসপিটালাইজেশন করবো, প্রপার কাউন্সেলিং করবো, মাল্টিডিসিপ্লিনারি অ্যাপ্রোচ। ওকে, আর্লি স্টেজে কী করতে হবে? ভলিউম রিপ্লেসমেন্ট করতে হবে। ব্লাড ট্রান্সফিউশন কলয়েড হোক, ক্রিস্টালয়েড হোক, যে কোনো একটা দিয়ে আপনি ভলিউমটাকে রিপ্লেসমেন্ট করলেন এবং কী করবো? ফোর্স ডায়ালিসিস করবো বাই ম্যানিটন অথবা ফুসিমাইন, যেটা খুশি সেটা। আচ্ছা, এরপর ফেজ অফ অ্যানোরিয়া। যখন ফেজ অফ অ্যানোরিয়াতে আসবে, আমাকে প্রথমে কী করতে হবে? ফ্লুইড ব্যালেন্স করতে হবে, ক্যালোরি ব্যালেন্স করতে হবে। তো ফ্লুইড ব্যালেন্সে যেটা বলে 500 ml ফ্লুইডের সাথে আপনি আগের দিনের যে আউটপুট তার ইউরিন দিয়ে হচ্ছে না, তাহলে আউটপুটটা কি? তার ভমিটাস এবং গ্যাস্ট্রিক অ্যাসপিরেশনেরটা আমরা অ্যাড করব। সাথে এটুকু তো লিখবেন, সাথে যদি লিখতে চান লিখবেন, না লিখতে চাইলে নাই। সেটা কি? সেটা হলো
200 ml ফর ইচ 200 ml এক্সট্রা অ্যাড করবো ফর ইচ ডিগ্রি রাইজ অফ টেম্পারেচার মোর দেন 100 ডিগ্রি ফারেনহাইট। ওকে, এরপর আছে ক্যালোরি। ক্যালোরিতে কী লিখবো? টোটাল ক্যালোরি দিতে হবে কত? 1500 থেকে 2000 কিলো ক্যালোরি পার ডে। হাই কার্বোহাইড্রেট দিব, প্রোটিন এবং সল্ট অ্যাভয়েড করব, শেষ। এরপর আমি ইলেকট্রোলাইট ব্যালেন্স করব, হাইপার ক্যালেমিয়া কারেকশন করব। কারণ হাইপার ক্যালেমিয়া কারেকশন করার জন্য তাহলে আমাকে কী করতে হবে? হাইপার ক্যালেমিয়া কারেকশন করার জন্য আমাকে পটাশিয়ামের ইনটেকটা কমাই দিতে হবে, ফ্রুট জুস খাওয়ানোটা কমাই দিতে হবে, এবং যেটা বলে ইনসুলিন দিব, গ্লুকোজ দিব, ক্যালসিয়াম গ্লুকোনেট দিব, আর পটাশিয়াম বাইন্ডিং আয়রন চেঞ্জ রেসিন। এই কথাগুলো কিন্তু হাইপার ক্যালেমিয়াতে ছোটো ছোটো করে একটু লিখে আসতে হবে। এবং হাইপার ফসফেটেমিয়াতে আমরা কী দিব? ক্যালসিয়াম কার্বনেট দিতে পারি অথবা অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড দিতে পারি। আচ্ছা, মেটাবলিক অ্যাসিডোসিস যদি থাকে সোডিয়াম বাইকার্বনেট দিব। সাপোর্টিভ থেরাপি হিসেবে অফেন্ডিক ড্রাগটা বন্ধ করে দিব, অ্যান্টিবায়োটিক দিব, আয়রন ক্যালসিয়াম ফলিক অ্যাসিড অ্যাড করে দিব। আর স্পেসিফিক ম্যানেজমেন্ট মানেটা কি? এর মধ্যে আসবে ডায়ালাইসিস করতে পারি, হেমোডায়ালাইসিস করব, অথবা কি পেরিটোনিয়াল ডায়ালাইসিস করব। আর যদি কোনো অ্যাক্সিডেন্ট, আর ইমিডিয়েট ইন্টারভেনশন নিব কোথায়? অ্যাক্সিডেন্টাল লাইগেশন যদি হয় সেক্ষেত্রে ইমিডিয়েট ইন্টারভেনশন আমরা নিব। এরপরের কোশ্চেনটা হলো কিসের উপর? শর্ট নোট অন ডিআইসি। এটা তো আপু আপনারা সবাই আমার চেয়ে ভালো জানেন ডিআইসি শর্ট নোটটা কী হবে, তাই না? আমার চেয়ে ভালো জানেন। তো আমরা প্রথমে ডিআইসি ডেফিনেশনটা লিখবো। সেটা আমরা লিখতে পারি কি, এটা কী জন্য হতে পারে? এক্সেসিভ ডিআইসি মে বি ক্যারেক্টারাইজড বাই এক্সেসিভ কি অ্যাক্টিভেশন অফ কোয়াগুলেশন অ্যান্ড ফরমেশন অফ দ্য থ্রম্বোসিস ইন দ্য মাইক্রোভাস্কুলেচার ইন আওয়ার বডি। এরকম একটা ডেফিনেশন আমরা দিয়ে দিলাম। এরপর যদি আপনি একটু লিখতে চান ছোট করে, ফেজ টু ফেজ, এটা থ্রম্বোটিক ফেজ আছে এবং হেমোরেজিক ফেজ আছে। থ্রম্বোটিক ফেজের মধ্যে থ্রম্বোসিস যেটা, এটা ক্রনিক ডিআইসিতে হয়, যেটা আয়োডির জন্য মেইনলি হয়ে থাকে। আর হেমোরেজিক যেটা, সেটা অ্যাকুট ফেজে হয়, যেখানে পেশেন্টের প্রেজেন্টেশনটা কী থাকে? হেমোরেজটা মেইনলি পেশেন্টের প্রেজেন্টেশন থাকে। ওকে, এরপরে যদি মেকানিজম সম্পর্কে দুটো কথা লিখে আসতে চান, লিখে আসতে পারেন রিলিজ অফ টিস্যু ফ্যাক্টর অথবা টিস্যু থ্রম্বোপ্লাস্টিন, অথবা 2 নম্বরে কী লিখবেন? ওয়াইড স্প্রেড এন্ডোথেলিয়াল ইনজুরি। এরপর আমরা চলে যাই কজগুলো আমরা সবাই জানি, একটু একটু করে আমরা লিখে আসতে পারি। রিলিজ অফ টিস্যু থ্রম্বোপ্লাস্টিনের জন্য কী কী হতে পারে? অ্যামনিওটিক ফ্লুইড এম্বোলিজম, ডেড ফিটাস সিনড্রোম, অ্যাবডাকশিও প্লাসেন্টা, সিজারিয়ান সেকশন, সেপ্টিসেমিয়া, জাস্ট এটুকু লিখতে পারি। আর ওয়াইড স্প্রেড এন্ডোথেলিয়াল ইনজুরি কোথায় কোথায় হয় আমরা জানি, হেল, পি, সেপ্টিসেমিয়া, হাইপোভলিউমিয়া, এগুলোতে হয়। ঠিক আছে, ওকে। এরপর হলো ক্লিনিক্যাল প্রেজেন্টেশন, একটু লিখে আসবো আমরা। কি পেশেন্ট ব্লিডিংয়ের হিস্ট্রি দিতে পারে, হতে পারে কী ধরনের ব্লিডিং? ভ্যাজানাল ব্লিডিং হতে পারে, ইন্ট্রাইউটেরাইন ব্লিডিং হতে পারে, অ্যাবডোমিনাল ব্লিডিং হতে পারে, স্কিন অথবা কি মিউকোসা থেকে তার উজিং আসতে পারে। হ্যাঁ, গাম ব্লিডিং হতে পারে, ব্লিডিং ফ্রম ভেনি পাংচার, ওখান থেকে তার ব্লিডিং হতে পারে। তার ফিচার অফ শক নিয়ে সে আপনার কাছে প্রেজেন্ট করতে পারে, ট্যাকিকার্ডিয়া, হাইপোটেনশন, অল্টার্ড মেন্টাল স্ট্যাটাস, এগুলো। তারপর কি হতে পারে? তার রেসপিরেটরি ডিস্ট্রেস নিয়ে প্রেজেন্ট করতে পারে আপনার কাছে পেশেন্ট, ফিচার অফ অ্যাকুট রেনাল ফেলোরের প্রেজেন্ট করতে পারে, পিপিএইচ নিয়ে প্রেজেন্ট করতে পারে। ঠিক আছে, অথবা তার ইপিসিওটমি ওন অথবা সিজারিয়ান সেকশনের ওন দিয়ে ব্লিডিং হচ্ছে, এরকম একটা প্রেজেন্টেশন নিয়ে এসে আসতে পারে। তাহলে এক্সামিনেশন আপনি কী দেখবেন? অবশ্যই শকের সবগুলো ফিচার আমরা দেখে নিব। সেটা কি ট্যাকিকার্ডিয়া, হাইপোটেনশন, ওলিগিউরিয়া আর অল্টার্ড মেন্টাল স্ট্যাটাস। আর সাথে আমরা কি দেখব? প্যাপুরিয়া মানে পারপুরা অথবা প্যাটিচি আছে কিনা আমরা এটা একটু দেখে নিব। ঠিক আছে, আর পার অ্যাবডোমিনাল এক্সামিনেশন করে আমরা কি দেখব? তার ইউটেরাসটা কেমন, মানে ইউটেরাসটা মানে হার্ড, ট্রমাটিক, মানে জিনিসটা যদি এরকম হয় যে আমাকে ট্রমাটিক কজটা কিন্তু বাদ দিয়ে আসতে হবে। কারণ কি, তার পিপিএইচের কোনো কারণ থাকবে না, তার ইউটেরাসটা হার্ড কন্ট্রাক্টেড হওয়ার পরও তার ব্লিডিং থাকবে, তাহলেই তো তাকে আমি ডিআইসি বুঝবো। যদি ট্রমাটিক কজ থাকে এটাকে তো আসলে ডিআইসির মধ্যে আমি ফেলতে পারবো না। আচ্ছা, এরপর আসেন ইনভেস্টিগেশন। প্রথমে আমরা বেড সাইড কোয়াগুলেশন টেস্টের কথা বলবো, এরপর আমরা কি ব্লিডিং টাইম, তারপর ব্লিডিং টাইমের কথা, ব্লিডিং টাইমটা দেখবো। এই দুটো আমরা বেড সাইডে দেখি। ঠিক আছে, আর ল্যাবরেটরি টেস্টের মধ্যে কী কী আসে? প্লাটলেট কাউন্ট অবশ্যই কমে যাবে, এপিটিটি, তারপরে প্রথম দিন টাইম, তারপরে থ্রম্বোপ্লাস্টিন টাইম, হ্যাঁ এগুলো কিন্তু সব বেড়ে যাবে। ফিব্রিলিজেন লেভেল নর্মাল কত? ফিব্রিলিজেন লেভেলটা নর্মাল হলো কত? 300 to 600 মিলিগ্রাম/%। এটা কত হয়ে যাবে? ডিআইসিতে 150-এর চেয়ে কম হয়ে যাবে। আচ্ছা, আর ডি ডাইমার এবং এফডিপিটা আমরা দেখব, এগুলো বেড়ে যাবে। আচ্ছা, এরপর হলো পেরিফেরাল ব্লাড ফিল্মে আমি কী পাবো? পেরিফেরাল ব্লাড ফিল্মে আমরা হেলমেট শেপ, আমরা আরবিসিটা হেলমেট শেপ পাবো, এবং যদি 4 প্লাটলেট পাই হাই পাওয়ার ফিল্ডে তাহলে আমরা থ্রম্বোসাইটোপেনিয়া বলতে পারবো। আচ্ছা, এরপর আমি চলে যাচ্ছি ট্রিটমেন্ট।
ট্রিটমেন্টটা প্রিভেন্টিভও হতে পারে এবং কী হতে পারে, কিউরেটিভও হতে পারে। আপনারা যদি প্রিভেন্টিভ লেখার সময় না পান, শুধু কিউরেটিভ লিখে আসবেন, কোনো সমস্যা নেই। কিন্তু অল্প অল্প করে কিন্তু সবই লিখতে হবে, ম্যানেজমেন্ট আপনাকে টাচ করতে হবে। হ্যাঁ, তো প্রিভেন্টিভের মধ্যে আমরা যদি অ্যাবরাপশিও প্লাসেন্টা হয় তাহলে কী করবো, আমাদের তাড়াতাড়ি ডেলিভারি করে ফেলতে হবে, এআরএম করতে হবে, তাই না, অক্সিটোসিন ডিপ দিব, লাগলে সিজারিয়ান সেকশন করবো। আচ্ছা, আইওডি যদি হয় তার এক্সপেক্টেড ম্যানেজমেন্ট না করে আমাদের টার্মিনেশন করতে হবে, হেল্প হলে অ্যান্টি হাইপারটেনসিভ দিতে হবে, শক থাকলে শকের ম্যানেজমেন্ট, সেপ্টিক সেমিয়া থাকলে অ্যান্টিবায়োটিক দিব, আর সেপ্টিক অ্যাবর্শন থাকলে অ্যান্টিবায়োটিকের সাথে কী করবো, ইউটেরাসটাকে এমটি করতে হবে, তাই না। ওকে, এরপরে কী করবো, এরপর আমরা কিউরেটিভে চলে যাই। কিউরেটিভে যদি এম লেখার সময় পান লিখবেন, শর্ট নোটে এম লেখাটা জরুরি না, যদিও আমি অ্যান্সার শিটটা দিয়ে দিব, যখন আপনারা দেখবেন ওখানে এম লেখা আছে, কিন্তু এম লেখাটা জরুরি না, এটা মনে রাখবেন, কারণ এম লেখার সময় কোথায় আমার। আচ্ছা, এখন হলো মেইন অ্যাকচুয়াল ম্যানেজমেন্টটাকে আমাকে ভলিউম রিপ্লেসমেন্ট করতে হবে। সেটা আমি কিভাবে করতে পারি, এটা আমি ক্রিস্টালয়েড দিয়ে করতে পারি, কলয়েড দিয়ে করতে পারি, প্রয়োজন আমি ব্লাড ট্রান্সফিউশন দিয়ে করতে পারি, এবং ব্লাড কম্পোনেন্টগুলো ইউজ করতে পারি। যেমন আমি প্যাক্সেল দিতে পারি, সেলুলার কম্পোনেন্টের মধ্যে কী আসে, আরবিসি, প্লাটলেট কাউন্ট, প্লাটলেট কনসেন্ট্রেশন দিতে পারি, যার যেটা লাগবে সেই অনুযায়ী, তাই না। তারপরে প্লাজমা ডিরাইভেটিভসের মধ্যে যেগুলো আসে সেগুলোর মধ্যে বলে কি ফ্রেশ ফ্রোজেন প্লাজমা, ক্রায়োপ্রিসিপিটেড অ্যালবুমিন, গ্লোবিউলিন দিতে পারি, এবং আদারের মধ্যে কি বলে হেপারিন দিতে পারি আমরা আয়োডিতে, তারপরে কি ট্যানিক্সামিক অ্যাসিড দিতে পারি। এই জিনিসগুলো একটু, এটা রিটেন, সো আপনি একটু উল্লেখ করে আসবেন। আচ্ছা, ওকে, এরপরের কোশ্চেনটা হলো ন্যাচারাল রিমেডি। এটা কিন্তু আপনারা সলিমুল্লাহর বা ওজিএসবির একটা কোশ্চেন। হ্যাঁ, ন্যাচারাল রিমেডি ফর এনিমিয়া ডিউরিং প্রেগনেন্সি, এটা কিন্তু একটা পরীক্ষার কোশ্চেন। হ্যাঁ, তো এখানে যেটা আমাকে মনে রাখতে হবে যে ন্যাচারাল রিমেডিটা আমরা কাদেরকে দিব। ন্যাচারাল রিমেডিটা শুধুমাত্র আমরা কোন ক্ষেত্রে ইউজ করতে পারি, যদি ডেফিসিয়েন্সি এনিমিয়া হয়, ঠিক আছে, এবং এটা কিন্তু ইট ক্যান অনলি প্রিভেন্ট এনিমিয়া, এটা শুধুমাত্র এনিমিয়াটাকে প্রিভেন্ট করতে পারি, এটা কিন্তু আমরা ট্রিটমেন্ট পারপাসে দেই। আচ্ছা, তো এখন আমাদের যেটা মনে রাখতে হবে, এখানে দুইটা জিনিস মাথায় রাখতে হবে, এখানে ফুড হ্যাবিট এবং কুকিং প্যাটার্ন, এই দুটাতেই কিন্তু একটু গুরুত্ব দিতে হবে। তো ফুড হ্যাবিটের মধ্যে যেটা বলে আমরা কি দিব, বেশি বেশি করে ভিটামিন সি দিব পেশেন্টকে, যাতে আয়রন অ্যাবজর্পশনে হেল্প করে। আমরা কি দিব, গ্রিন লিফি ভেজিটেবলসগুলো দিব, ঠিক আছে, এবং তাকে আমরা কি দিব, ভিটামিন B12 রিচ খাবারগুলো দিব, লিভার মানে এগুলো অ্যানিমেল সোর্স আমরা জানি, তাই না, কি ফিশ, মিট, এগুলো আমরা দিব। এছাড়া কি বলে বিটরুট অথবা পমগ্রেনেট জুস, ঠিক আছে, এগুলো আমরা পেশেন্টকে ইনটেক করতে বলবো। ওকে, এছাড়া যেটা বলে সিসাম সিড, যেটা এটাকে বলে যে সারা রাত যদি আমরা ভিজিয়ে রাখি, তারপরে এটাকে বলে যে গ্রিট করে খেয়ে ফেলতে, ঠিক আছে, এটাতেও কী বাড়ে, এটাতেও কিন্তু আয়রনের অভাবটা পূরণ হয়। এছাড়া বলে রেসিন অথবা ডেট, আমরা কিন্তু খেজুরের কথা বলে, এগুলোর মধ্যে প্রচুর পরিমাণে আয়রন থাকে। হ্যাঁ, আর ইয়োগার্ট, টার্মারিক, এগুলো কিন্তু আমরা ইউজ করতে পারি। আচ্ছা, এখন আসেন কুকিং প্যাটার্ন। কুকিং প্যাটার্নের মধ্যে যেটা বলে যে পানি রাখবো, মানে পানি স্টোর করবো কোথায়, কোনো কপার ভেসেলে, মানে কপার মানে স্টোর ওয়াটার ইন কপার ভেসেল, মানে সারা রাত পানিটা রাখতে হবে কপার ভেসেল, মানে কপার কন্টেনিং যে সিরামিক বা যেগুলো আমরা ইউজ করি এখানটাতে। ওকে, আচ্ছা, এরপর বলছে যে স্টেনলেস স্টিল যেগুলো, সেগুলোর মধ্যে আপনার মানে আয়রন, সেগুলোর মধ্যে রান্না করতে, মানে আয়রন পট যেগুলো, সেগুলোর মধ্যে রান্না করতে বলে, ঠিক আছে, এবং যেটা বলে যে স্পিনাচ যেটা, হ্যাঁ, যে এটাকে বলে যে কুক করতে হবে প্রপারলি, বিকজ এটা কি করে, যেটা অক্সালিক অ্যাসিড কন্টেন্ট করে, যেটা আয়রন অ্যাবজর্পশনটাকে প্রিভেন্ট করে, ঠিক আছে। এছাড়াও আমরা গ্রিন সালাদ, গ্রিন লিফি ভেজিটেবলস, এগুলোকে কিন্তু রান্না করবো, এগুলোকে বলে যে যতটুকু সম্ভব যেগুলো রান্না না করে খাওয়া যায় সেভাবে খেতে, তাহলে বেশি বেশি আয়রন এবং মিনারেল, ক্যালসিয়াম, বেশি বেশি আয়রন, ভিটামিন B12, এগুলো আমরা ভিটামিন B12 না ফলিক অ্যাসিড, এগুলো আমরা পেতে পারি। ওভার কুকিংটা করতে নিষেধ করে। হ্যাঁ, এই তো এগুলোই ছিল কিন্তু মানে ন্যাচারাল রিমেডি। এই অ্যান্সার শিটটা ম্যাডামরাই এই উত্তরের এই শিটটা দিয়ে মানে অ্যান্সার শিটটা ম্যাডামরাই দিয়ে দিয়েছিলেন। আচ্ছা, এরপর আমি চলে যাব, অস্পি ছিল 4টা, ঠিক আছে, অস্পি দেয়া ছিল 4টা। ওকে, অস্পিটা একটু ডিসকাশন করে ফেলি আমরা। প্রথম যে অস্পিটা ছিল, একটা 20 উইকস প্রেগনেন্সি নিয়ে আসছে পেশেন্ট, ফিভার, নশিয়া, ভমিটিং, অ্যাবডোমিনাল পেন। হ্যাঁ,
উইথ সাম রাইট সাইডেড লয়েন পেন, হ্যাঁ, সাথে কি আছে তার ফ্রিকোয়েন্সি অফ মিকচুরেশন আছে, এবং স্পেসিফিক কি ফাইন্ডিংস অ্যাবডোমিনালি আমি দিয়েছি, এখানে তার টেন্ডারনেস ইন দ্য লোয়ার কোয়াড্রেন্ট, রাইট অ্যাঙ্গেল টেন্ডারনেস। যখনই রাইট অ্যাঙ্গেল টেন্ডারনেস দেখবেন কোনো কথাবার্তা ছাড়াই উত্তর কী হবে, পাইলোনেফ্রাইটিস, তাই না? কোনো কথাবার্তা ছাড়াই উত্তর হবে, অ্যান্সারটা কী হবে, পাইলোনেফ্রাইটিস। ওকে, এখন চলে আসেন, আমার কোশ্চেনটা প্রথম কী ছিল, হোয়াট ইজ ইউর ডায়াগনোসিস। আপনি কি শুধু পাইলোনেফ্রাইটিস লিখে আসবেন না, 20 উইকস প্রেগনেন্সি উইথ পাইলোনেফ্রাইটিস, ঠিক আছে? যদি এখানে কোনো গ্র্যাভিটা দেওয়া থাকতো তাহলে কিন্তু পুরোটাই লিখতে হতো, এত গ্র্যাভিটা, এত উইথ প্রেগনেন্সি উইথ পাইলোনেফ্রাইটিস, তাহলে কিন্তু আপনি ফুল মার্কসটা পাইতেন, নাইলে কিন্তু ফুল মার্কসটা পাওয়া যাবে না। ওকে, এরপরের কোশ্চেনটা ছিল হোয়াট মে বি দ্য আদার ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস। তো ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস এখানে আপনি কিন্তু অনেকগুলো লিখে আসবেন, যদিও নাম্বার মাত্র দেন, কিন্তু আপনি তো জানেন না যে আমার চেক লিস্টে কী আছে। তো লোয়ার অ্যাবডোমিনাল পেনের যে ডিডিগুলো আছে আপনি সবগুলো নিয়ে আসবেন। যেমন প্রথমেই তো আসবে সিস্টাইটিস বা ইউটিআই, আমরা জানি। এছাড়াও কিন্তু রাইট লয়েন পেন যেহেতু আমি বলছি, তো অ্যাপেন্ডিসাইটিসের পরে আপনি লিখতে পারেন। এছাড়া টুইস্টেড ওভারিয়ান টিউমার, টর্শন অফ দ্য সাবসেরাস পেডাঙ্কুলেটেড ফাইব্রয়েড, রেড ডিজেনারেশন অফ দ্য ফাইব্রয়েড, অ্যাবর্শন, অথবা কি হতে পারে রেনাল কোলিক অথবা ইউরিটারিক কোলিক। এই কথাগুলো কিন্তু আপনার ডিডিতে চলে আসবে, হ্যাঁ, যখন ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস করবে। এরপরের কোশ্চেনটা হলো হোয়াট আর দ্য কজেস অফ ইউর ডায়াগনোসিস। মানে আমি তো ডায়াগনোসিস বলেছি পাইলোনেফ্রাইটিস, তাহলে আমার এটার কজটা কি? আমার এটার কজ, প্রথম কজই হলো কি, ডিউ টু প্রোজেস্টেরন, ডায়ালেশন অফ দ্য ইউরিটারি ডায়ালেশন হবে, এবং কি হবে, প্রোজেস্টেরনের কারণে এবং ডায়ালেশন হবে, অথবা প্রেশার অফ দ্য গার্ভিড ইউটেরাসের কারণে ডায়ালেশন হয়, ইউরিনটা স্ট্যাসিস হবে। এটাই হলো মেইন কারণ। আর একটা কারণ কি, ভেসিকো ইউরিটারিক রিফ্লাক্স। ভেসিকো ইউরিটারিক রিফ্লাক্স হলে কি হবে, তখন আর ব্লাডার থেকে ইউরিনগুলো চলে যাচ্ছে কোথায়, ব্লাডার থেকে ইউরিনগুলো চলে যাচ্ছে হলো ইউরিটারি, তখন কি হবে, ওখানে ইনফেকশন হবে, অর্গানিজম গ্রো করবে, তাই না? আচ্ছা, এরপর আসেন, পরের কোশ্চেন ছিল হাউ উইল ইউ ইভালুয়েট হার। ইভালুয়েট করবো কী করে? অ্যাকুট পেন ওভার লয়, আর্জেন্সি, ফ্রিকুয়েন্সি, ডিজিউরিয়া, হেমাচুরিয়া, ফিভার উইথ চিলস অ্যান্ড রাইকর, নশিয়া, ভমিটিং, মাইলজিয়া, রেসপিরেটরি ডিস্ট্রেস, রেনাল অ্যাঙ্গেল টেন্ডারনেস। এই কথাগুলো কিন্তু উল্লেখ করে আসতে হবে। আপুরা একটা জিনিস মনে রাখবেন, অস্পি কিন্তু কিছু জিনিস স্পেসিফিক, অস্পির স্পেসিফিক কিছু জিনিস না মুখস্থ করলে, হ্যাঁ, এবং না ঠিক করে রাখতে যে আমি কী লিখবো, পরীক্ষার হলে কোনোভাবে এটা মনে করা সম্ভব হয় না। আপনি পাইলোনেফ্রাইটিস সম্পর্কে সব জানেন, কিন্তু আপনাকে অস্পির জন্য আলাদা করে রেডি করতে হবে, এটা কিন্তু সবসময় মনে রাখবেন। এরপর এখানে কিন্তু ইনভেস্টিগেশনও আসবে, ইভ্যালুয়েশন, যেহেতু ইউরিন আয়ারমি করবো, কালচার করবো, ঠিক আছে, আর কি করবো, আল্ট্রাসোনোগ্রাফি অফ দ্য কিউবি রিজন। আচ্ছা, এখন আসেন ম্যানেজমেন্ট প্ল্যান। এরপরের কোশ্চেনটা ছিল কাউন্সিলিং, মাল্টিডিসিপ্লিনারি অ্যাপ্রোচ, হসপিটালাইজেশন, অ্যান্টিপাইরেটিক, আইভি ফ্লুইড দিব, অ্যান্টিবায়োটিক দিব, ব্রড স্পেকট্রাম, মনিটরিং করব কি, বিপি, পালস, ইলেকট্রোলাইট, সেরাম ক্রিয়েটিনিন, আর কি করব, রিপিট করব কালচার আফটার 2 উইকস অফ দ্য কমপ্লিশন অফ দ্য অ্যান্টিবায়োটিক। এরপর আসেন কমপ্লিকেশনস কী কী। কমপ্লিকেশন একদম মুখস্থ করে ফেলবেন, ম্যাটার্নাল ফিটা, ঠিক আছে? ম্যাটার্নালের মধ্যে এনিমিয়া, সেপ্টিসেমিয়া, অ্যাকুট রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম, ডিআইসি, ফিটা রেনাল ফেলার, সেপ্টিক শক। আর ফিটালের মধ্যে অ্যাবর্শন, পিটাম লেবার, আইডি। এবং রেনাল সিস্টেম থেকে কিন্তু এই একটা অস্পি আসে, অ্যাকুট নেফ্রাইটিস যে অস্পিটা, এটা কিন্তু রেনাল সিস্টেম থেকে কিন্তু একটা অস্পি আমরা ইউজুয়ালি পড়ি, হ্যাঁ, আর পড়ি, হ্যাঁ, অ্যাকুট রেনাল ফেলারের অস্পিও আসতে পারে, অ্যাকুট রেনাল ফেলর দিয়েও আসতে পারে, সরের প্রিএক্লামশিয়া দিয়ে সাথে অ্যাকুট রেনাল ফেলর দিল, অথবা পিপিএইচ দিয়ে অ্যাকুট রেনাল ফেলর দিল, এরকম একটা অস্পিও কিন্তু পরীক্ষা আপনারা পেতে পারেন রেনাল সিস্টেম থেকে। আচ্ছা, এরপরে সেকেন্ডটা ছিল হলো কি, এফবিএসসি পজিটিভ, ঠিক আছে, উইথ 18 উইকস প্রেগনেন্সি প্রেজেন্ট অ্যাট ওপিটি। আপনি তার কী কী ইনভেস্টিগেশন করবেন, ঠিক আছে? সে কিন্তু আসছে কত উইকসে, 18 উইকসে আসছে আপনার কাছে, তাই না? 18 সপ্তাহে, মানে আর্লি উইকসে এসে আপনার কাছে এসেছে। তো আপনি কী করবেন আপু? এখন আমি তার প্রথমেই যেহেতু এসবিসিজি পজিটিভ, তাহলে আমি ভাইরাসের যে আদার মার্কারগুলো, সারফেস অ্যান্টিজেন পজিটিভ, তার অ্যান্টিবডিটা আমি করবো, সারফেস সি করবো, মানে কোর অ্যান্টিবডি করবো, তারপর অ্যান্টিজেন অ্যান্টিবডি করে তার ইনফেকশনের রেটটা কতটুকু আমি দেখে নিব, ভাইরাল লোড করব, সাথে তার অ্যাসোসিয়েটেড হেপাটাইটিস সি আছে কিনা, কারণ দুইটা রুট কিন্তু একই, তাই না? ইন্ট্রাভেনাস, সেক্সুয়াল, তো এটার সাথে একটু থাকতে পারে, তার এটা কিন্তু আমাকে ইভালুয়েট করতে হবে। সাথে আমি কি করব, এখানে কিন্তু মার্কস ছিল বেশ পরিমাণ, 4 মার্কস। সো
সো আমাকে ভাইরাল মার্কারগুলো কিন্তু এখানটাতে লিখে আসতে হবে, এসজিপিটি, এসজিওটি, সেরাম বিলিরুবিন, ঠিক আছে। এরপর আমি কি লিখবো, আলট্রাসোনোগ্রাফি অফ দ্য হোল অ্যাবডোমেন, সাথে আমি কি লিখবো, আলট্রাসোনোগ্রাফি অফ দ্য প্রেগনেন্সি প্রোফাইল, সাথে আমি কি লিখবো, রুটিন ইনভেস্টিগেশন অফ প্রেগনেন্সি ইফ নট ডান প্রিভিয়াসলি। এই কথাগুলো কিন্তু উল্লেখ করে আসতে হবে। এরপর আসেন, এর পরের কোশ্চেনটা হলো হোয়াট উইল ইউ ডু আফটার ডেলিভারি অফ দ্য বেবি। বাচ্চার ডেলিভারির পরে আপনি কী করবেন? আমরা জানি আমরা কি করব, কর্ড ব্লাডটাকে আমরা স্ক্রিনিংয়ের জন্য পাঠিয়ে দিব, ভ্যাকসিনেশন করব ফর অ্যাক্টিভ ইমিউনাইজেশন, ইমিউনোগ্লোবুলিন দিব ফর প্যাসিভ ইমিউনাইজেশন, এবং ব্রেস্ট ফিডিংটাকে আমরা কন্টিনিউ করব, ঠিক আছে। এই 4টা পয়েন্ট মনে রাখতে হবে। আচ্ছা, হোয়াট আর দ্য মোড অফ ট্রান্সমিশন, এটা তো আমার বলার কিছু নাই। ট্রান্সপ্লাসেন্টাল, ডিউরিং ডেলিভারি, ইন্ট্রাভেনাস, সেক্সুয়ালি, ডিরেক্ট কন্ট্যাক্ট উইথ ব্লাড, সেরাম, বডি ফ্লুইড, যা যা জানেন সব ইনক্লুড করে দেবেন। আচ্ছা, এরপরের কোশ্চেন হলো ডিউরিং প্রেগনেন্সি হোয়াট অ্যাডভাইস ইউ উইল গিভ। তুমি কী কী অ্যাডভাইস দিবা? তো ডিউরিং প্রেগনেন্সিতে আমি প্রথমে কী করবো, পেশেন্টকে কাউন্সিলিং করব, এবং কি কনসাল্ট করবো কার সাথে, আমি হেপাটোলজিস্ট নিয়ে কনসালটেশন করবো। ফ্রিকুয়েন্ট অ্যান্টিনেটাল ভিজিট করতে বলবো, এবং মা এবং বাচ্চাকে আমি মনিটরিং করব। ব্যারিয়ার কন্ট্রাসেপশন ইউজ করতে বলবো, কারণ তার কেন ব্যারিয়ার কন্ট্রাসেপশন মানে হলো ওই তাকে আমি ব্যারিয়ার ইউজ করতে বলবো হাজব্যান্ডের সাথে থাকার সময়, তাই না। এবং ফ্যামিলি স্ক্রিনিং করতে হবে, ম্যান্ডেটরি হসপিটাল ডেলিভারি করব, তার ডোনার রেডি রাখবো, এবং অ্যাক্টিভ এবং প্যাসিভ ইমিউনাইজেশন অফ দ্য বেবি। এই কয়েকটা পয়েন্ট কিন্তু চেক লিস্টে ছিল আপুরা। এটা কিন্তু কোনো একটা ওজিএসবি অথবা পরীক্ষায় কোনো একটা সময় এসেছে। আচ্ছা, এই আরও 2টা অস্পি আছে। এই ফাঁকে আপনাদেরকে আমি একটু বলে দিই, আমাদের ডিসিএতে নতুন অস্পি ব্যাচ আমরা শুরু করতে যাচ্ছি, মানে এক্সাম উইথ ডিসকাশন, মানে টপিক্স ওয়াইজ ডিসকাশন হবে, কি কি অস্পি থাকতে পারে একটা টপিক্স থেকে, এবং আমরা এখানে শিট প্রোভাইড করব। হ্যাঁ, এই শিটগুলো প্রথম শিটটা আপনারা সবাই পাবেন, আপনারা আগে দেখে নেবেন। ক্লাসটা সম্ভবত আগামী বৃহস্পতিবার দিন হবে। এখানে আমরা টোটাল 18-18টার মতো ক্লাস থাকবে পরীক্ষা সহ, এক্সাম উইথ ক্লাস, ঠিক আছে, উইথ শিট থাকবে আপনাদের। আমি মনে করি যদি আপনারা শিটগুলো, মানে আমার পরীক্ষার সময় যখন আমি এত সুন্দর করে শিট রেডি করতে পারিনি, যেটা আমি এখন চেষ্টা করছি করার জন্য, ঠিক আছে। তো তখন কিন্তু ওই যেটুকু আমি রেডি করেছিলাম ওটাতেও কিন্তু আমার অনেক উপকার হয়েছিল পরীক্ষার আগে, বিশেষ করে পড়তে খুব সুবিধা হয়। আর একটা কথা হলো যে ওই শিটটা মানে এমনভাবে তৈরি করার চেষ্টা করেছি আমি, যাতে আপনাদের মানে অস্পি যে একটা প্রেশার, অস্পির স্ট্যাটিক অনেক মানে আলাদা করে পড়তে হবে, ওরকম কিছু যেন মনে না হয়। রাত্রেবেলা শোয়ার আগে 1 ঘন্টা জাস্ট একটু চোখ বুলাবেন। 7 দিন মানে 5-6 দিন যদি সপ্তাহে একটু একটু করে দেখেন, আর ওগুলো হলো আপনার বিভিন্ন বই থেকে নেওয়া, পাপড়ি, মণি, তারপরে জেনেসিস বলেন, ডিসিএ বলেন, বিভিন্ন সময়ের পরীক্ষা, সব কিছু থেকে অ্যাড করা, তারপরে 100 কেস, পিটকিট সব একসাথে করা। তো আপনার 10টা বই খোলারও প্রয়োজন নাই, শুধু একবার করে যদি আপনি চোখ বুলান, আমি আশা করি, এবং বিসিপিএস সাথে ওজিএসবির কোশ্চেনগুলো মানে টপিকস ওয়াইজ একসাথে করা যেহেতু, তো এটা আপনাদের যেটা উপকার হবে, আপনার 2-3টা বইও খুলতে হবে না। এবং অস্পি আসলে যে কোনো খান থেকে আসতে পারে, অস্পির গ্যারান্টি থেকেও আমরা দিতে পারবো না, কিন্তু মানে যত যাবতীয় অস্পি আছে সবগুলো একখানে পাওয়া যাবে, এটুকু আমি বলতে পারি শুধু আপনাদেরকে। আর যদি তারপরও 2-1টা জিনিস মিস্টেক হয়ে যায়, সেটা আপনারা অ্যাড করে নেবেন, ঠিক আছে। এটা শুরু হচ্ছে আগামী বৃহস্পতিবার দিন। ইউজুয়ালি ক্লাসটা বুধবার দিনই আমাদের মানে শিডিউল, কিন্তু এই বৃহস্পতিবার দিন আমি ফার্স্ট ক্লাসটা ওপেন রাখবো হয়তো বা, এখনও শিওর না, আপনাদেরকে কনফার্ম করা হবে, আপনারা নোটিফিকেশন পাবেন, ঠিক আছে। আচ্ছা, এখন আমার সেকেন্ড হসপিটাল কিন্তু বলা হয়ে গেল। এরপর আমি চলে যাচ্ছি থার্ড হসপিটাল। থার্ড হসপিটাল কী ছিল, 30 উইকস জেস্টেশনে পেশেন্ট এসেছে কী নিয়ে, সাডেন অনসেট অফ কি নশিয়া, ভমিটিং, এপিগ্যাস্ট্রিক পেইন, ফিভার, ওকে। আর কিছু ইনভেস্টিগেশন দেওয়া আছে। সবচেয়ে ইম্পর্টেন্ট হলো মনে রাখবেন কি, যখন ইনভেস্টিগেশনে মানে জন্ডিসের পেশেন্ট আসবে, ঠিক আছে, সাথে যখন আপনি দেখবেন বিলিরুবিন বেশি, সাথে যখন দেখবেন যে ব্লাড সুগার দেওয়া আছে এবং সেটা কম, তখনই বুঝে নেবেন হাইপোগ্লাইসিমিয়া, তার মানে অ্যাকুট ফ্যাটি লিভারের দিকে আপনাকে যেতে হবে। সো ডিটিতে কী আসবে, মেইনলি ডিটিতে মনে রাখতে হবে এবারে আপনার প্রথম যে ডায়াগনোসিস, হ্যাঁ, হোয়াট উইল বি ইউর ডায়াগনোসিস 30 উইকস প্রেগনেন্সি উইথ অ্যাকুট ফ্যাটি লিভার, এটা আপনাকে উল্লেখ করতে হবে। আচ্ছা, এরপর আসেন ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস। ডিফারেন্সিয়াল ডায়াগনোসিসের মধ্যে কী আসবে, ইপিগ্যাস্ট্রিক পেইন যেসব কারণে হয় সবগুলোই আসবে, হেপাটাইটিস, অ্যাকুট প্যানক্রিয়াটাইটিস, ঠিক আছে, পেপটিক আলসার ডিজিজ, হেল, পি, এক্লামশিয়া, গল স্টোন, কোলিসিস্টাইটিস, ইন্টেস্টিনাল অবস্ট্রাকশন, সবগুলোই কিন্তু আসবে, তাই না। আচ্ছা,
এরপর আসেন ইনভেস্টিগেশনের মধ্যে কি আসবে, লিভার ফাংশন টেস্ট করব, ব্লাড সুগার লেভেল দেখব, সিবিসি দেখব, এবং অ্যাকুট ফ্যাটি লিভারটাই মেইনলি যেহেতু ইম্পর্টেন্ট বেশি, তো অ্যাকুট ফ্যাটি লিভারের সব ইনভেস্টিগেশনগুলো আমরা এখানটাতে লিখে আসবো। ক্রিয়েটিনিন, ইউরেট, কোয়াগুলেশন প্রোফাইল, ইলেকট্রোলাইট, আলট্রাসোনোগ্রাফি, সিটি স্ক্যান, এমআরআই অফ দ্য অ্যাবডোমেন, লিভার বায়োপসি, ভাইরাল মার্কারটা করবে এক্সক্লুশন করার জন্য, আর ইউরিন অ্যালবুমিন এন্ড এন্ডোস্কোপি করলাম কেন, এন্ডোস্কোপি করলাম পেপটিক আলসারটাকে এক্সক্লুড করার জন্য, অ্যালবুমিন করলাম পিটাকে এক্সক্লুড করার জন্য, ভাইরাল মার্কার করলাম কেন, ভাইরাল মার্কার করলাম ভাইরাল হেপাটাইটিসগুলোকে এক্সক্লুড করার জন্য, আর হোল অ্যাবডোমিনাল আলট্রাসোনোগ্রাফি যেগুলো করলাম করে বিভিন্ন ধরনের প্যানক্রিয়াটাইটিস থাকতে পারে, গলস্টোন, কোলিসিস্টাইটিস থাকতে পারে, এগুলো আমি এক সেটিংয়ে সব এক্সক্লুড করে দিলাম। এর পরের কোশ্চেনটা ছিল হলো কী কী কমপ্লিকেশন নিয়ে পেশেন্ট প্রেজেন্ট করতে পারে। কমপ্লিকেশনগুলো হবে ম্যাটার্নাল এবং ফিটাল। কমপ্লিকেশন প্রথমেই আসবে কি হাইপোগ্লাইসেমিয়া, এনকেফালোপ্যাথি, এই দুটো হলো একদম স্পেসিফিক। এরপরে লিখবেন কোয়াগুলোপ্যাথি, রেনাল ফেইলর, পিপিএইচ, ঠিক আছে, জেনেটিক হেমোরেজ, সেপসিস, জন্ডিস, আর বাচ্চার ক্ষেত্রে আসবে আইওডি, প্রিম্যাচুরিটি, আইওডি আর অ্যাসফিক্সিয়া, এগুলো। এখন আসে ম্যানেজমেন্ট, হাউ উইল ইউ ম্যানেজ দ্য পেশেন্ট। ইমিডিয়েট হসপিটালাইজেশন, আইসিইউ সাপোর্ট লাগবে, অক্সিজেন লাগবে, কাউন্সিলিং, মাল্টিডিসিপ্লিনারি অ্যাপ্রোচ, প্রপার হাইড্রেশন এবং কমপ্লিকেশনগুলো কারেকশন। দ্যাট মিনস কী কী, হাইপোগ্লাইসেমিয়া কারেকশন করতে হবে, অ্যাসিডোসিস কারেকশন করতে হবে, কোয়াগুলোপ্যাথি কারেকশন করতে হবে, রেনাল ফেলর যদি হয় ডায়ালাইসিস করতে হবে, অ্যান্টিবায়োটিক দিব, এবং লিভার ডিসফাংশন হলে কী দিই আমরা, N-অ্যাসিটাইলসিস্টিন ইনফিউশন করি, এটা উল্লেখ করতে হবে। মনিটরিং করব, প্রেগনেন্ট যেহেতু আমাকে মনিটরিং করতে হবে, ম্যাটার্নাল অ্যান্ড ফিটাল। টার্মিনেশন আফটার স্টেবিলাইজেশন, ভ্যাজিনাল ডেলিভারিও করতে পারি, সিজারও করতে পারি। স্ক্রিন দ্য বেবি আফটার ডেলিভারি। আপু আমি কিন্তু এটা অনেক সুন্দর করে বড় করে বলেছি, মানে একটা কথাও কিন্তু বাদ নাই। যদি আপনি পুরোটা লিখে আসতে পারেন, নাম্বার ওখানে যত থাকুক আপনি পুরো নাম্বার পাবেন। নাম্বার হয়তো এখানে মাত্র আমি 3.5 দিয়েছি, কিন্তু লিখে তো আপনাকে সবই আসতে হবে। আপনি তো জানেন না চেক লিস্টে কী আছে, আমি কিন্তু পুরো একটা অ্যাকুট ফ্যাটি লিভারের ম্যানেজমেন্ট এখানটাতে কভার করে ফেলেছি। আচ্ছা, এরপরের যে কোশ্চেনটা ছিল যে এ পেশেন্ট কেম অ্যাট হার 33 weeks pregnancy with petechial hemorrhage all over the body. হ্যাঁ, she has past history of petechial hemorrhage all over the body and she has history of menorrhagia, gum bleeding prior to her pregnancy. On examination কি পেলাম, সে anemic, parabdominal, spleen enlarged. What is your diagnosis? আমার ডায়াগনোসিসটা কি, আমার যেহেতু তার সাইন সিমটম আগেও ছিল, সো আমার ডায়াগনোসিসটা কী হবে, আমি কিন্তু বলেছি যে আগেও মানে কি তার মেনোরেজিয়ার একটা হিস্ট্রি সে দিয়েছে, গাম ব্লিডিংয়ের হিস্ট্রি দিয়েছে, এই জিনিসগুলো কিন্তু আইটিপিতে থাকে, জেস্টেশনাল থ্রম্বোসাইটোপেনিয়াতে থাকে না। সো আপনার ডায়াগনোসিসটা কী হবে, 33 week প্রেগনেন্সি উইথ আইটিপি, ঠিক আছে। এখন ডিফারেন্সিয়াল ডায়াগনোসিসের মধ্যে কী কী আসবে, ওই যে কজগুলো আমি থ্রম্বোসাইটোপেনিয়ার বলেছি ওগুলো সব আসবে, যেমন জেস্টেশনাল থ্রম্বোসাইটোপেনিয়া, ভাইরাল ইনফেকশন, ঠিক আছে, হেমোলাইটিক এনিমিয়া, হেল, আপনি এসএলই অ্যাপাস যা যা আছে সব লিখে আসতে পারেন যদি ইউ হ্যাভ আপনার যদি সময় থাকে। আচ্ছা, হোয়াট ইনভেস্টিগেশন ইউ উইল ওয়ান্ট টু ডু, সিবিসি করবো উইথ প্লাটলেট কাউন্ট, অ্যান্টিপ্লাটলেট অ্যান্টিবডি করবো, আলট্রাসোনোগ্রাফি করবো, প্রেগনেন্সি প্রোফাইল, কোয়াগুলেশন প্রোফাইল করবো। আরও যদি সময় পান আপনি ডিডি এক্সক্লুশনের ইনভেস্টিগেশনগুলো লিখে আসতে পারেন, চেক লিস্টে ওগুলো ছিল। হাউ উইল ইউ ম্যানেজ দ্য পেশেন্ট, কাউন্সিলিং করবো, রিঅ্যাসুরেন্স করবো, মাল্টিডিসিপ্লিনারি অ্যাপ্রোচ, প্লাটলেট ট্রান্সফিউশন করবো, আইভিআইজি দিব, ঠিক আছে, স্প্লিনেক্টমি করবো, মিথাইল পিডিজোলন দিব। জাস্ট হেডলাইনগুলো দেওয়া হয়েছে। রাইট ডাউন ইউর অবস্টেটিক ম্যানেজমেন্ট। আপনার অবস্টেটিক ম্যানেজমেন্টটা কি, পেশেন্টকে আমি কাউন্সিলিং করবো, অ্যাসিওরেন্স করবো, এবং ভ্যাজিনাল রুটে ডেলিভারিটাকে আমি প্রেফার করবো, ব্লাড রেডি রাখবো, এবং অবশ্যই পিপিএইচের জন্য রেডি থাকবো। যদি লিখতে পারেন, যদি সময় থাকে, প্রোফাইলে একটি কন্ডোমের কথা আপনি লিখে দিয়ে আসতে পারেন। এটাই ছিল আপু আজকে রিটেনের ডিসকাশন। হ্যাঁ, এটাই আমাদের রিটেনের ডিসকাশন ছিল। আর ইনশাল্লাহ আগামীতে আপনাদের সাথে লাইভ ক্লাস নিতে চেষ্টা করব হলো অস্পির উপর একটা, যেহেতু আমাদের অস্পি এক্সাম এবং ডিসকাশন ব্যাচ আমরা শুরু করতে যাচ্ছি, ওই ব্যাচের মধ্যে আপনাদের এক্সামিনেশন থাকবে, মানে আপনার ডিসকাশন থাকবে, টপিকস ওয়াইজ আমরা শিট দিব, এবং মানে ডিসকাশনও করব কী কী পড়তে হবে, কী কী কোনটা কোন সালে পরীক্ষায় এসেছিল, সব কিছু নিয়ে আলোচনা করা হবে। ওভারঅল হয়তো বা প্রসিডিউর নিয়েও একদিন মানে শেষের দিকে একটু আলোচনা করা হবে, সব কিছু নিয়ে একটা ডিসকাশন হবে আমাদের। ওটা একটা ফুল কমপ্লিট একটা প্রিপারেশন ফর অস্পি, কমপ্লিট একটা মানে কমপ্লিট প্রিপারেশন, সব কিছুই থাকবে। হ্যাঁ, মানে আপনারা পরীক্ষাও দিতে পারবেন, আপনাদের মানে কী কী পড়তে হবে। আমার মনে হয় পড়াটা গোছানো ওটা একটু ডিফিকাল্ট, একটু টাইম কনজিউমিং ব্যাপার। সো আমার যেহেতু
আমি বারবার বলেছিলাম আমার বইটা আপনাদেরকে অনেকে কিনতে আমি নিষেধ করেছিলাম, তার কারণ হলো আমার বইটার দাম খুব বেশি, খুবই কস্টলি এবং অনেক কিছু অস্পষ্ট, এবং ওখানে কিন্তু মানে গাইনির মধ্যে এবং অপসের মধ্যে কিন্তু বিসিপিএসের সব কিছু অ্যাড করা নেই। বিসিপিএস ওজিএসবির জন্য কিন্তু আমার 3 নম্বর বইটা কিন্তু বিসিপিএস এবং ওজিএসবির জন্য, তাই না? তো সো আমি চিন্তা করলাম যে সব কিছু একসাথে করে শীট আকারে এখন আমি দিই, পরবর্তীতে এটা আপনারা 3 মাস বা 3.5 মাস পরে ইনশাল্লাহ আপনারা এটাকে বই আকারে পাবেন আশা করি। মানে আমরা বই বের করতে পারবো, কিন্তু একটু দেরি হবে হয়তো, কারণ এটা ক্লাস হবে ওই অনুযায়ী আমি শীট প্রোভাইড করবো। একটু টাইম কনজিউমিং ব্যাপার, আপনার অনেক ক্লাস থাকে, ফাউন্ডেশন ব্যাচের ক্লাস, ক্লিনিক্যাল ক্লাস, এই যে আজকে রিটেন ক্লাস নিলাম, অনেক ক্লাস থাকে উইকলি, যে কারণে মানে ওগুলোকে ঠিক করতে হচ্ছে আমাকে, মানে রেডি করতে হচ্ছে, ছবি রেডি করতে হচ্ছে, মানে কী কী ছবি আপনাদেরকে ওখানে তো আমি দিব, প্রোভাইড করব। তো এই জন্য একটু টাইম লাগছে আমার, না হলে তো মানে এতদিনে কমপ্লিট হয়ে যেত। হ্যাঁ, কিন্তু কমপ্লিট করতে পারিনি। আমার দেখা যায় সপ্তাহে 2-3টে ক্লাস থাকে, যে কারণে বিভিন্ন প্রিপারেশন নিতে হচ্ছে। কিন্তু ইনশাল্লাহ আপনারা 3.5 মাস থেকে 4 মাসের মধ্যে বই পেয়ে যাবেন। এবারের পরীক্ষার আগে আপনাদেরকে আমি ইনশাল্লাহ দিতে পারবো কমপ্লিট। আর যারা ভর্তি হবে তারা তো প্রতিটা শীটই পাবেন, এবং ফার্স্ট শীট কিন্তু আপনারা সবাই পাবেন। আপনারা একটু দেখবেন আপনাদের কাজে লাগে কিনা বা কতটুকু কাজে লাগে, একটু দেখবেন আপনারা, ঠিক আছে? আচ্ছা আপুরা, আপনাদের জন্য শুভকামনা। আমি একটু দ্রুত কথা বলি, একটু লাউড কথা বলি, আপনাদের নিশ্চয়ই শুনতে অনেক অসুবিধা হয়, তারপরও আপনারা অনেক ধৈর্য নিয়ে আমার ক্লাসটা শুনলেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, ঠিক আছে? আচ্ছা আপুরা, আউটসাইডে এটা আপু একটু ডিসির সাথে আপনারা যদি যোগাযোগ করেন যারা ঢাকার আউটসাইডে আছেন, আর আপা এখন যারা ঢাকার মধ্যেও আছেন তারাও কি অসপি শীটটা কি সবার পক্ষে যেয়ে নেওয়া সম্ভব হবে? এটা তো কোরিয়ারের মাধ্যমেই হয়তো পাঠানো হবে। হ্যাঁ, এবং আমি যদি থার্সডে ক্লাস নেই তাহলে আশা করি আপনারা সানডে থেকে মানে আপনারা পেয়ে যাবেন শীট, কারণ আমি শীট মানে করব, দিয়ে দিব, এবং শীট টাইপ করা শীট পাবেন, যাতে আপনাদের পড়তে বা ফটোকপির জন্য যে ঝামেলাগুলো হয়, আমাদের লেখা বোঝা যায় না, এই ঝামেলাগুলোও হবে না, এবং পেজগুলো মানে কম মানে প্রাইসটাও কম পড়বে, তাই না? কারণ হাতে লেখার তো প্রাইস অনেক বেশি পড়ে যায়। আমার তো বইয়ের প্রাইস 1500 টাকা। আমি তো এটা জানতাম না, যে আমার বই, আমি তো বইটা এমনি দিয়ে চলে আসছি ওদেরকে, যে আপনারা যদি আপনাদের কারো কাজে লাগে, আমি তো নাজিমে এমনি দিয়ে চলে আসছি। হ্যাঁ, কিন্তু ওরা যে এটাকে মানে এত দাম দিয়ে বিক্রি করতেছে, 1500 টাকা একটা অস্কি বই, এটা কোনো একটা কথা? এটা তো একেবারে, এটা দেখেই আমার সবচেয়ে বেশি আর কি মেজাজটা খারাপ হয়েছে, যে কারণে আমি চিন্তা করছি যে এটা তো আসলে খুবই একটা অন্যায়। হ্যাঁ, একটা অস্কি বইয়ের দাম এত হবে কেন? হায়েস্ট যদি বেশিও হয় 500-600 এরকম হতে পারে, 1500 এটা তো অনেক বেশি হয়ে যায়। যে কারণে আমি আসলে মেনলি চিন্তা করেছি, এবং অনেক আপুরা আমাকে বলেছে গতবার ফাউন্ডেশন ব্যাচে যে আমি যেন এটা একটু দেখি। এই কারণে আসলে আমার কষ্ট হচ্ছে, একটু রেডি করতে হচ্ছে, সব কিছু আবার ঠিক করতে হচ্ছে। ছবি যেহেতু ওইখানে ছবিগুলো দেওয়া নেই, বিভিন্ন অ্যানোমেলির ছবি, তারপরে আপনার ধরেন ইনভার্সনের ছবি বা প্লাসেটা একটা যেগুলো পরীক্ষায় যে ছবিগুলো লাগবে ওগুলো আমি সব অ্যাড করার চেষ্টা করছি, মানে যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়, কোনো সমস্যা না হয়, আপনারা যেন একটা বই পড়ে অন্তত পরীক্ষার হলে ঢুকতে পারেন। কারণ আমার যে প্রবলেমটা হতো আপুরা, আমি যেটা মানে আপনাদের কাছে শেয়ার করছি, প্রত্যেকবার পরীক্ষার সময় আমি সব বই পড়ে যেতে পারতাম না। এই কারণে আমি স্ট্যাটিক কখনোই শেষ করে পরীক্ষা হলে যেতে পারতাম না, আমার খুব সমস্যা হতো। কারণ কি, হয়তো একটা ছোট্ট জিনিসের জন্য একখানে এক একটা জিনিস সব কিছু একসাথে করা ছিল না বলে ছোট্ট একটা জিনিসের জন্য আমার স্ট্যাটিক খারাপ হয়ে যেত। আমি প্রত্যেকবার আমার মনে হতো যে আমি পরীক্ষা ভালো দিয়েছি, কিন্তু এমনও হয়েছে আমি খুব ভালো পরীক্ষা দিয়ে আমি মাত্র 1+ পেয়েছি। তো এই কারণে জিদের বসে গতবার আমি মানে গুছিয়েছিলাম। হ্যাঁ, গতবার আমি খুব জিদের মানে রাগ করে আমি মেইনলি শীটগুলো গুছিয়েছিলাম। আর এইবার আমি শীটগুলোকে একদম মানে একদম আপনাদের জন্য এমনভাবে প্রোভাইড করতে চাচ্ছি যাতে আপনাদের মানে ফ্রেন্ডলি হয়, বাজেট ফ্রেন্ডলি, ওই দেখতে ভালো লাগবে, পড়তে সুবিধা হবে, সব কিছু দরকার আছে যাতে সব কিছু আপনারা ওই শীটের মধ্যে পান। আমি এটা এনশিওর করার চেষ্টা করছি। আপনারা দোয়া করবেন যেন এটা আমরা বই আকারে বের করতে পারি। শীট তো আমি দিবই, কিন্তু বই আকারে যেন আমরা বের করতে পারি, এই জন্য একটু দোয়া করবেন আপনারা, যেন সুস্থ থাকি, ভালো থাকি। অসুস্থ হয়ে গেলে তো আসলে আপু হয়তো বা অনেক কিছু বলি, অনেক কিছু করতে চাই, কিন্তু পারি না, আপনারা তো জানেন। একটু দোয়া করবেন, এই তো। তাহলে আজকের মতো আল্লাহ হাফেজ। অনেকক্ষণ আমার বক বক শুনলেন আপনারা, থ্যাংক ইউ। ওকে আপুরা, বাই।